নমস্কার, আপনি দেখছেন জি 24 ঘন্টা। আর আমি পিউ রয়েছি এমন কোনো জায়গায় যেখানে ফুরফুরে হাওয়া, বুঝতেই পারছেন, একেবারে চুল উঠছে। আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাবক্ষে এবং আমি সঙ্গে রেখেছি এমন সমস্ত অতিথিদের যারা এই ভোট দ্বিতীয় দফা মানে লাস্ট ল্যাপে এবারের বাংলার মহারণের ঠিক আগে বাংলা নিয়ে তাদের কি ভাবনা, বাংলার ভোট সংস্কৃতি নিয়ে তাদের কি ভাবনা শেয়ার করবেন আপনাদের সঙ্গে। আড্ডা জমবে কিন্তু। আসুন পরিচয়টা সেরে নিই। আমার একেবারে বাদিক থেকে শুরু করব। সৌরভ পালোধি, বিশিষ্ট পরিচালক, আমার সঙ্গে রয়েছেন। পদ্মশ্রী মাসুম আখতার, তার পাশে রয়েছেন প্রাক্তন ইলেকশন কমিশন কর্তা দেবাশিস সেন, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক আনন্দময় ভট্টাচার্য, তার পাশে, এবং আপনাদের খুব প্রিয় আর খুব চেনা ইনফ্লুয়েন্সার অরিজিৎ চক্রবর্তী আমার একেবারে ডান দিকে রয়েছে। বাংলার ভোট সংস্কৃতি নিয়ে যখন আমরা কথা বলছি, বিশ্বাস করুন ইলেকশনের হাতে আর মানে শেষ হওয়ার, লাস্ট ফেজ ওভার হওয়ার আর মাত্র কয়েকটা ঘন্টা তো বাকি, মাঝে শুধু একটা দিন। প্রচার শেষ হয়ে গিয়েছে, আর কেউ প্রচারের সুযোগ পাবেন না। কিন্তু যা দেখছি আমরা, এটা কি এক্সপেক্টেড ছিল এবারে? এই বিপুল পরিমাণ বাহিনী, বিশাল নিরাপত্তা, বজ্র আটুনির নিচে ফসকা গেরোটা কি থেকেই গেল? বাংলার ভোট সংস্কৃতি কেউ বদলাতে পারবে না। চলুন না এই নিয়ে শুরু করি আজকের আলোচনা। আমি শুরু করি বরং সৌরভকে দিয়ে। সৌরভ, নমস্কার। আমি একটা ছোট্ট গল্প বলি প্রথমে এই আলোচনাটা শুরু করার আগে। ভোট এবং জিতে যাওয়া, লড়াই, হেরে যাওয়া, নানান কিছু থাকবে। তার মাঝেই গল্পটা এরকম, একটা সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলটায় একবার আগুন লাগে এবং আগুন লাগার পরে কি হয়, একটা ছোট্ট পাখি একটা জলাশয় থেকে অল্প অল্প করে ঠোঁটে করে জল নিয়ে গিয়ে উড়ে উড়ে গিয়ে সেই আগুনটা নেভানোর চেষ্টা করছে। খানিকটা জল তুলছে, আগুনটা নেভানোর চেষ্টা করছে, আবার খানিকটা জল তুলছে, আগুনটা নেভানোর চেষ্টা করছে। এই দেখে ওই জঙ্গলের যারা মাতব্বর এক সিংহ বলল, এই তুই আম বোকা পাখি একটা, তোর ওইটুকু একটা ঠোঁট, তুই ওইখান থেকে জল তুলবি, আগুন নেভাবি, ওতে আগুন কি নিভবে? তখন ওই পাখিটা বলেছিল যে জানি আগুন নিভবে না, কিন্তু যেদিন ইতিহাস লেখা হবে তোমার নাম পালানোর খাতায় থাকবে, কিন্তু আমার নাম এই আগুন নেভানোর খাতায় থাকবে। এই গল্পটা আমি খুব ছোটোবেলায় পড়েছিলাম, যে ওই আগে রূপকথার যে বইগুলো আসতো সেখান থেকে। এই যে সংস্কৃতি চলছে, যে সময় ভোটের সময় মানুষ যদি ভোট দিতে না পারে, সেটা আমি একজন নাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। মানে সেটা একেবারে কাম্য নয়, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ যেন ভোট দেয়, ভোট দিতে পারে। কিন্তু মানুষ ভোট দেয় কী কারণে? মানুষ ভোট দেয় একটা সুস্থ সামাজিক পরিবেশ পাওয়ার জন্য, একটা সুস্থ শিক্ষামূলক জায়গা যেখানে সব শিক্ষক শিক্ষিকারা চাকরি পাবে, যেখানে এই যে বন্ধ হয়ে যাওয়া স্কুল, আমি যে ছবিটার কাজও করেছিলাম স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরেই সেটা লিখেছিলাম, যে এই যে 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেল, সেইটা নিয়ে মানুষের কোনো মাতামাতি নেই। যখন মদের দোকান বন্ধ হয়ে গেল, সেইটা নিয়ে ফেসবুক জুড়ে লেখা, মানুষজন কথা বলছে সেটা নিয়ে। কিন্তু স্কুল বন্ধ হয়ে গেল, শিক্ষা বন্ধ হয়ে গেল। এই স্কুলগুলো বন্ধ হয়ে একটা সুন্দর গল্প আমি শুনেছিলাম অন্য রাজ্যের, যে এই যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি কি হচ্ছে, ফাঁকা মাঠে 3তলা সুন্দর তোরণ বাড়ি নিয়ে প্রাইভেট ইংরেজি মিডিয়াম স্কুল খুলে দেওয়া হচ্ছে। যে মজার গল্প এরকম, হয়তো এই প্রাইভেট স্কুলগুলো দুদিন বাদে করবে এরকম, যে তোমরা সরকারি স্কুলে যেও না, তোমরা বরং আমাদের স্কুলে আসো, বাবা মায়েদের বলবে, তাহলে আমরা ছাত্রছাত্রী পিছু আপনাদের 1,000 টাকা করে দেব। মানুষ এই টাকা পেতে ভালোবাসে। এই গল্প থেকে আপনারা পশ্চিমবঙ্গের ঘটনাও লিঙ্ক করতে পারবেন। এই ঘটনা ভালোবাসে, 1,000 টাকা 1,500 টাকা দেব। তখন গরিব বাবা মা কী করবে? ভাববে যে ওই স্কুলে না দিয়ে বরং এই স্কুলে পাঠাই, চকচকে জামাকাপড়, সুন্দর এসি, ভালো খেলার মাঠ, সুন্দর দেখতে বিল্ডিং, সেখানে পাঠাবে। এবার সরকারি স্কুলগুলো যাবে খালি হয়ে, শিক্ষক শিক্ষিকারা মাছি তাড়াবে। তখন সরকার ঠিক করবে যে তাহলে এই স্কুলগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দিই, এখানে তো ছাত্রছাত্রী আসে না। এই স্কুলগুলো বন্ধ হয়ে গেলে ওই প্রাইভেট মালিকগুলো হয়তো বলবে যে এক কাজ করি, এবার থেকে ওই যে অফারটা দিয়েছিলাম ওটা 1 বছরের ছিল, এবার ছাত্রছাত্রী পিছু আপনারা দেবেন 500 টাকা করে। তাতে কি হলো, এবার যে গরিব বাবা মা তারা ভাববে ছাড়িয়ে দিয়ে সরকারি স্কুলগুলোয় দিই, কিন্তু ততদিনে সরকারি স্কুল যাবে লাটে উঠে, যেভাবে আমাদের পশ্চিমবাংলায়
সরকারি স্কুল বলে মাদ্রাসা বলে প্রায় কিছু এক্সিস্ট করছে না। নিজের চোখে সরকারি স্কুলগুলোর অবস্থা দেখেছিলাম। তখন হয় ছোট বাচ্চা ছেলেগুলো চায়ের দোকানে শ্রমিক হবে আর মেয়েগুলোর হয়ে যাবে বিয়ে, এইটা হয়ে যাবে আমাদের সংস্কৃতি। এবার ভোট সংস্কৃতি যেমনই হোক, আমাদের বেঁচে থাকার সংস্কৃতি যেন শিক্ষামূলক হয়, মানে পড়াশোনাটা যেন করতে পারে। মানুষ পড়াশোনা করতে পারছে না, এইটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেদনাদায়ক। অনেক কিছু বিলাসিতার জিনিস ঘটছে আমাদের রাজ্য জুড়ে, যেটা কাম্য নয়। এই ভোট প্রথম দফা কেটে গেছে, আর কিছু ঘন্টা পেরোলেই দ্বিতীয় দফার ভোট। আমি বিশ্বাস করি মানুষ, এই এত অংশের মানুষ ভোট দিচ্ছে, প্রায় অনেকগুলো বছর পর দেখতে পেলাম এত শতাংশ ভোট পড়ছে। আমি দৃঢ় বিশ্বাসী মানুষ একটা সুস্থ সমাজের পক্ষে ভোট দিচ্ছে। মানুষ চাইছে যে আমি এমন কাউকে ভোট দেব না যে জেতার পর, হয়তো সেই পার্টিটা জিতলো না, সরকারে এলো না, জেতার পর সে কালকে সকালবেলা জার্সি চেঞ্জ করে আবার একটা অন্য দলে চলে যাবে। কিংবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে যে 150 আসনের বদলে 200 আসন পেতে হবে, না হলে বিজেপি সরকার এসে সব কিনে নিয়ে চলে যাবে। মানে যেখানে দাঁড়িয়ে এই ভয় পেতে হয় যে আমার অপোনেন্ট যে দল, সে নাকি আমার থেকে বিধায়ক কিনে নিতে পারে, এবং আমি একজনকে ভোট দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের কাউকে একজনকে ভোট দিলাম, আমি চাইবো সে যেন তৃণমূলের হয়েই বিধায়ক হিসেবে বিধানসভায় যায়। আমার এমন পোড়া কপাল, এমন পশ্চিমবাংলায় আছি, সে বিধায়ক হিসেবে যাবে হয়তো, কিন্তু সে বিজেপির জামা পড়ে যাবে। কিংবা উল্টোটাও সত্যি ঘটছে, আমি হয়তো চাইবো এই তৃণমূলের দুর্নীতি যা ঘটছে চারিদিকে, তার বিরুদ্ধে আমি যখন বিজেপির একজন মানুষকে ভোট দেব, একজন সাধারণ নাগরিক কী চাইবে? আমি বিজেপিকে ভোট দিচ্ছি, সে চাইবে একটা সুস্থ পরিবেশ, সে চাইবে যে এই যেন মানুষটা, আমি জাস্ট একটা লাইনটা শেষ করে নিই, এই মানুষটা যেন বিজেপির জার্সি পরেই বিধায়ক হিসেবে যায়। এমন পোড়া কপাল, এই লোকটা হয়তো যাবে তৃণমূলের জার্সি পরে বিধায়ক হিসেবে বিধানসভায়। তাই মানুষ এইটুকু বিচার করবে, আমি যাকে ভোট দিলাম, যে জার্সিকে ভোট দিলাম, সেই জার্সিই যেন বিধানসভায় যায়। অন্তত ভোটারের বিশ্বাস ভাঙবে না। সময় একটু বেশি নিয়েছে সৌরভ, কিন্তু আপনাদের জানিয়ে দিই এই ফাঁকেই প্রথম রাউন্ডে কিন্তু আমার প্রত্যেক বক্তা 5 মিনিট করে আনইন্টারাপ্টেড বলার সুযোগ পাবেন। আমি এরপর যখন এত ভোট সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে, তখন ইলেকশন কমিশনের একটা বিরাট ভূমিকা থাকে, আর এবারে তো বিশাল, সেই নাকি কন্ট্রোলার। ইলেকশন কমিশনের প্রাক্তন কর্তা দেবাশিস বাবু, আসলে আমাদের ভোট সংস্কৃতি এখন এমন জায়গায় গেছে যে মিলিটারি আর্মার এবং প্রায় ট্যাঙ্ক নিয়ে আমাদেরকে ভালোভাবে চালাতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমাদের সময় যখন 2005-06 যখন ইলেকশন হতো, তখন বলা হতো কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স, CPMF। তারপর ইন্টারন্যাশনাল লেভেলে, আন্তর্জাতিক স্তরে এটা নিয়ে কথা উঠলো যে তোমাদের ভারতবর্ষে মিলিটারি নামিয়ে ভোট করতে হয়, তাহলে সে কীরকম ভোট? মানুষ কি সুস্থভাবে ভোট দেয়? মায়ানমারের সঙ্গে তফাৎ কী রইল? সেই জন্য এখন একটা বিরাট সংস্কার হয়েছে, আজকাল আর CPMF বলে না, CAPF বলে, অর্থাৎ সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স। তাতে কি সত্যি কিছু পাল্টালো? সেই সাঁজোয়াঘাড়িই তো আসতে হচ্ছে, সেই 2.5 লক্ষ পুলিশ কর্মীকেই তো আসতে হচ্ছে। এবং আজকে আমরা খুবই গর্বের সঙ্গে বলছি যে প্রথম দফায় এত ভালো 93% ভোট পড়েছে, যেটা স্বাধীনতার পর ভারতবর্ষে হয়নি। হ্যাঁ, এটা ঠিকই, খুব ভালো পার্টিসিপেশন হয়েছে, রিগিংয়ের গল্প বা অভিযোগ নেই, সেই দিক দিয়ে ভালো হয়েছে। কিন্তু আমরা কেন নিজের থেকে এই পরিস্থিতি অন্য সময়েও রাখতে পারবো না? এইটা খুব ক্ষোভের বিষয়। এবং সাধারণভাবে মানুষ আসবেন, মাথা উঁচু করে ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজের মতো দেবেন। এইটা কিন্তু করার জন্য যেটা দরকার, সেটা রাজনৈতিক দলদের মধ্যে কিন্তু আসলে সমতা আনতে হবে। ইলেকশন কমিশন থেকে উপর থেকে চাপিয়ে দিলে ওই মিলিটারি দিয়ে ভোট করানোর থেকে আমাদের হাতে মুক্তি নেই। অন্যান্য রাজ্যে, অন্যান্য দেশে যেভাবে হয়, আজকাল প্রচুর ডিজিটাল মিডিয়া হয়েছে, টিভি ডিবেট হয়েছে, বিভিন্ন রকমের হয়েছে, সেইটা দিয়ে আমাদের দেখতে হবে। এবং আমি মনে করি আরও একটা জিনিস দরকার, যেটা একটা খতিয়ান রাখা দরকার। এই যে গতবার কোথায় কোথায় রিগিং হয়েছিল, কোথায় কোথায় ভায়োলেন্স হয়েছিল, আমরা কিন্তু নতুন সরকার গঠন হলেই এটা আমরা ভুলে যাই। সেই জন্য এটার একটা প্রত্যেকবার মনে করিয়ে দেওয়া দরকার। এবং মডেল কোড অফ কন্ডাক্ট যেমন
হয়েছে, আছে, এবং আমরা সবাই জানি এটা সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল তারা কিন্তু একমত হয়ে তবেই এটা আইনের মতো একটা ফোর্স পেয়েছে। আমার মতে মডেল কোড অফ কন্ডাক্টের মতোই মডেল বিহেভিয়ারাল দিক দিয়েও একটা সহমত হওয়া দরকার, যেটাকে আমরা বলছি মডেল কোড অফ ক্যাম্পেন। মডেল কোড অফ ক্যাম্পেন যদি আমরা স্বীকার করি, যেখানে সবাই সুস্থভাবে ডিজিটালি অন্যান্য ডেভেলপড কান্ট্রিজের মতো ক্যাম্পেন করবে, তাহলে আমার মনে হয় সকলের বক্তব্যই সকলে শুনতে পাবে এবং আমাদেরও আর হাজার হাজার লক্ষ লক্ষ মিলিটারি লাগবে না। এই গঙ্গা বক্ষে ভারী মনোরম, এবং এই যে গঙ্গার ধারে যে মিলেনিয়াম পার্ক হয়েছে এটাও খুব সুন্দর। আসলে পশ্চিমবঙ্গে এখন 31% মানুষ শহরে আছেন, কিন্তু এইটা শিগগিরই 50% চলে যাবে। মানুষ থাকবে কোথায়? আমার পূর্ববর্তী বক্তা স্কুল কলেজ শিক্ষা নিয়ে কথা বলেছেন, কিন্তু আমরা কি ভবিষ্যতের বাংলায় খালি একেবারে বস্তি তৈরি করব? এইটা যদি না হয়, এখন 31% রেখে সারা পৃথিবীতে এখন নগরবাসীর সংখ্যা প্রপোর্শন অনুযায়ী 50%, আমাদের দেশেও 50% হয়ে যাবে মাত্র 10-15 বছরের মধ্যে। লোকগুলো থাকবে কোথায়? এই চিন্তাটা কোথায়? বাংলার আমি হাঁটছিলাম বাগবাজার থেকে নিমতলা ঘাট অবধি, একটা হেরিটেজ ওয়াক ছিল, চতুর্দিকে ভাঙা বাড়ি, হেরিটেজ সাপখোপও আছে। আচ্ছা, সুন্দর করে ওখানে আমাদের ভবিষ্যতে যারা গ্রাম থেকে আসছেন তাদের জন্য EWS হাউজিং কি করা যায় না? এই টাইপের নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা আমাদের করা দরকার। গত পয়লা বৈশাখ শিক্ষার কথা যখন বলা হচ্ছে, আরেকটা আমি টানি, যখন গত পয়লা বৈশাখ 15ই এপ্রিল দিল্লিতে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পৃথিবীর চতুর্দিকে দেশগুলো কীরম করছে। ভারতবর্ষের ক্ষেত্রে তারা বলছে ভালোই করছে, কিন্তু কয়েকটা শহরে মাত্র হচ্ছে। সেই শহরগুলি হলো NCR, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। কলকাতার নাম নেই। রাজ্যগুলির মধ্যে মণিপুর আছে, জম্মু কাশ্মীর আছে, বাংলার নাম নেই। এই যে আমাদের মাত্র 3 বছর আগে AI এসছে ভারতবর্ষে, সময় শেষ, একটু কমপ্লিট করি। সেটা হচ্ছে, আমার মূল কথা হচ্ছে বাঙালিরা কিন্তু বাইরে খুব ভালো করছে, কিন্তু বাংলায় কেউ করছে না, সবাই চলে যাচ্ছে, মেধা চলে যাচ্ছে। এই মেধাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। শুধু এডুকেশন নিয়ে কথা বললে চলবে না। 2 লাইনের একটা ছড়া বলে আমি শেষ করি। মেধাকে ফেরত আনতে হবে। AI চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাই আমার AI দিয়েই তৈরি 2 লাইনের ছড়া। রোবট নাচে গানও গায়, রোবট নাচে গানও গায়, ছোট্ট ছেলে স্টার্ট আপ চায়, ঝগড়া ঝাঁটি হোক না কম, বাংলা হোক মেধার ধাম। ধন্যবাদ। বাহ, সময় শেষ একটু বেশি হলেও। এরপর ইনফ্লুয়েন্সার। আচ্ছা, বাংলার সংস্কৃতি, বিশেষ করে ভোট সংস্কৃতি বলতে ও কি বোঝে? অরিজিৎ। নমস্কার। দেখুন, বেসিক্যালি যখন ইনফ্লুয়েন্সার হিসেবেই কথা বলতে হয়, তখন মূলত যেহেতু আমাদের যারা দর্শক এই ডিজিটাল যে কোনো মিডিয়ামে, সেটা দেখা যায় যে 25 থেকে মানে 35-এর তলায়, 25-এর তলায় 70-75% এবং 35-এর তলায় মানে বয়স 35-এর তলায় বয়স অনুযায়ী প্রায় 80-85%। আমাদের একটা খুব খারাপ লাগা এইখানে যে এই যে ধরুন ভোট হচ্ছে, সেখানে কয়েকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, যে আজকে যে ডিজিটাল ওয়ার্ল্ড, সেই ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে যে কমেন্ট, সেখানে কিন্তু 2-3টে বিষয় লক্ষণীয়। প্রথম কথা, যে রাজ্য নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে রাজনৈতিক সচেতনতা গোটা ভারতবর্ষকে শিখিয়েছিল, সেই রাজ্যে কিন্তু ইউথরা ধীরে ধীরে পলিটিক্যাল যে সিস্টেম আছে, সেটা অ্যাপার্ট ফ্রম এনি পলিটিক্যাল পার্টি, তাদের থেকে কিন্তু আস্থা কিংবা তাদের প্রতি বিশ্বাস, ভালোবাসা ক্রমশ কমে যাচ্ছে। এটা কিন্তু কমেন্টে দেখা যায়। এর কারণ হচ্ছে যে পলিটিক্যাল পার্টি যেগুলো রয়েছে, তারা সেই বিষয়টা, তাদের কাছে সেই
সেই গুরুত্বটা তুলে ধরতে পারছে না, যেটার মাধ্যমে তারা বুঝতে পারবে যে এটা দিয়ে আমি হয়তো সমাজ, আমার রাজ্য, আমার ভবিষ্যৎ সেটা বদলাতে পারবো। দেবাশিস স্যার একটা কথা বললেন যে বাঙালিরা ভালো করছে, কিন্তু ঘটনাটা হচ্ছে বাইরে রাজ্যের করছে। বাইরে, তার কারণ হচ্ছে যে বাংলাতে ভালো করার মতো যে যে পরিবেশগুলো দরকার হচ্ছে হয়তো সেগুলো বাঙালিরা পাচ্ছে না এখানে। এবং আমি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ভোট নিয়ে যেটা আসতে চাইছি, যে আমাদের না এই যে বিভিন্ন সময় আমরা দেখছিলাম যে যখন ইউএসএতে ভোট হচ্ছে বা বিভিন্ন দেশে ভোট হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেখানে কোন ইস্যু বা কোন বিষয়ের ভিত্তিতে ভোট হচ্ছে আর আমরা কোন বিষয়ের ভিত্তিতে ভোট করছি সেটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি বিষয়গুলো দেখা যায় তাহলে ডেফিনেটলি বোঝা যাবে যে এইখানে এই ভোটে আমরা কটা নেতার মুখ থেকে এআই নিয়ে কথা শুনতে পেরেছি, আমরা কটা নেতার মুখ থেকে এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশের যে অবস্থা, একিউআই এর যে অবস্থা সেটা নিয়ে কথা শুনতে পেরেছি, আমরা কটা নেতার মধ্যে থেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা শুনতে পেরেছি, আমরা কটা নেতার পক্ষ থেকে বা কাছ থেকে যে আমাদের যে নাগরিক জীবন যেটা উনিও বলছিলেন সেটা ডেভেলপ করার কথা শুনতে পেরেছি। বাস্তবে আমরা পাইনি, আমরা শুধু শুনেছি ওর এইগুলো খারাপ, আমার কি ভালো, সেটার থেকেও খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমরা যে ভোটগুলোতে যাচ্ছি পশ্চিমবঙ্গে লাস্ট বেশ কিছু বছর ধরে, সেটা হচ্ছে পুরোটাই নেগেটিভ মার্কেটিংয়ের ওপর ভোট, অর্থাৎ কার কতটা খারাপ সেটার উপর। অর্থাৎ যে রাজ্যটা এককালে ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিল, যে বাঙালি এককালে ভারতের স্বাধীনতায় সব থেকে বেশি ভূমিকা নিয়েছিল, সেখানে কিন্তু এই যে ভোট, এটা একটা সার্কাসে রূপান্তরিত হয়েছে কার্যত। বিশেষ করে আমি যদি জেনজিদের কথা বলি, এবং জেনজিদের মধ্যে অসম্ভবভাবে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে মানসিকতা সেটা দেখা যাচ্ছে। আমি কোনো সার্ভে, কোনো এগুলোতে যাচ্ছি না, সামনে ভোট, কিন্তু এটা বাস্তব যে তারা আমাদের ভোট সংস্কৃতি, তারা আমাদের এই যে পলিটিক্যাল কালচার সেটার প্রতি বিরক্ত। যখন গোটা বিশ্বের খবর খুলে গেছে, যখন গোটা বিশ্বের বিভিন্ন ইস্যু আমরা ঘরে বসে দেখতে পাই, যেটা মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া মারফত আমরা যখন আজকে আমেরিকাতে কি হচ্ছে সেটা যদি 1-2 ঘন্টার মধ্যে আমরা যখন জানতে পারি, আর তারপর যখন দেখি যে আমার নেতা প্রচার করতে বেরিয়ে কোথাও রং করে একটু দেখিয়ে দিচ্ছেন, কোথাও বা অন্যান্য নানা রকম ঘটনা ঘটাচ্ছেন, যেগুলো হয়তো ভালো, কিন্তু সেটা তিনি খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে নিজের মার্কেটিংয়ের জন্য করছেন। এই দিনটা বাদে উনি আর জীবনে কোনো দিন এটা করবেন না। সো এই লোক দেখানোগুলোর বাদে যখন জেনজিরা দেখে যে সত্যি আমার আগামী 40-50টা বছরের জন্য এখানে কিছু থাকছে না, তারা কিন্তু এই ভোট সংস্কৃতির বিপক্ষে যাচ্ছে। যে ভোট, যে গণতন্ত্রের জন্য আজকে এই গোটা বাংলাতে ক্ষুদিরাম বসু কিংবা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিল, সেটা কিন্তু এই সংস্কৃতি খারাপ হওয়ার জন্য কোথাও গিয়ে আমাদের হাত থেকে হারিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ অরিজিৎ, সময় শেষ করেছে কাজী মাসুম আখতার। আপনার সময় 5 মিনিট, বলুন। ধন্যবাদ। এই গঙ্গাবক্ষে নৌবিহার কেউ ভুল করে না মোদিজির সাথে বলে ফেলে, আমরা এখন পিউয়ের সাথে আছি, কিন্তু কেস টেস্ট কেউ না দিয়ে দেয় আমাদের বিরুদ্ধে, এটা আমি আগে বলে রাখলাম। আচ্ছা, আমরা বলি বাংলা আজ যা ভাবে ভারত কাল তা পাবে। আমরা একটা কথা বলি না, এই যে ভোট সংস্কৃতি যেটা আজকের আলোচ্য বিষয়, বাঙালির ভোট সংস্কৃতি কি বদলে গেল? এরকম তো বাঙালির এই ভোট কনসেপ্টটা কবেকার? হ্যাঁ, নির্বাচন নয়, মনোনয়ন এই বাংলা থেকে শুরু হয়েছিল। যে আলোচনাটা কেউ করে না আমি দেখি, সেটা 750 খ্রিস্টাব্দে। হ্যাঁ, পাল বংশের সম্রাট প্রতিষ্ঠাতা গোপালের মধ্য দিয়ে আমরা জানি গোপালকে মনোনয়ন করা হয়েছিল। কারা করেছিল? সে সময়কার যারা সামন্ত এবং প্রজাপুঞ্জ, তাদের মনোনয়নের মাধ্যমে গোপালকে নির্বাচিত করা হয়েছিল, মনোনয়নের মাধ্যমে। কারণ বাংলাকে বাঁচানোর জন্য, কারণ তার আগে 100 বছর ধরে বাংলায় মাৎসুনা চলছিল, অরাজকতা রাজত্ব। শশাঙ্কের মৃত্যুর পর আমরা জানি, আমরা যারা ইতিহাসের ছাত্র, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য তখন তার আশ্রয় নিয়েছিল তৎকালীন চিন্তাভাবনার ভোট গণতন্ত্রের, যেটা মনোনয়ন ছিল। হ্যাঁ, আমলোকের ছিল বলে ঐতিহাসিকরা মনে করে। সামন্ত ও প্রজাপুঞ্জ এই দুটো শব্দ আছে। তাহলে আমরা আমাদের ভোট গণতন্ত্রের গল্পটা কিন্তু আজকের না,
অনেক পুরনো, আমাদের অনেক এগিয়ে থাকার গল্প আছে, আমরা সেই এগিয়ে থাকা নিয়ে কিন্তু ভাবি না, এবং আমরা এখন পিছিয়ে থাকা নিয়ে ভাবছি। আচ্ছা, তখন মাস্তুনায়ের হাত থেকে বাঁচার জন্য তো এই গণতন্ত্রের ভোটের ব্যবস্থা ছিল। আধুনিক যে ভোট ব্যবস্থা, সেই যে কনসেপ্ট, ভারতের সংবিধান যে ব্যবস্থা আমাদের দিয়েছে, তাতেও তো পরোক্ষভাবে সেটাই আছে, মানুষ যাতে ভালো করে বাঁচে, সমাজ যাতে ভালো করে চলে। আমরা কি গণতন্ত্র দেখছি, কেমন বাঁচা দেখছি, খুব কষ্ট লাগে। এখন আমাদের যে রাজনীতির, বাঙালির রাজনীতির যে প্রথা, প্রকরণ, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো যদি সেই গোপালের আমলের বাঙালিরা জানতে পারতো, লজ্জায় তাদের মাথা কাটা যেত। এরা এত পিছিয়ে, এত যুগ পরে, সেই 750 খ্রিস্টাব্দ, আর এটা 2026। খুব দুঃখের, খুব যন্ত্রণার। এখন আমাদের যে নীতি আদর্শগত একটা ছিল, বাঙালির ভোট গণতন্ত্রে কিন্তু নীতি আদর্শগত তাত্ত্বিক দিক ছিল, এই 2 দশক আগেও ছিল। বামেরা বলতো আমরা নীতি আদর্শ নিয়ে চলি। হ্যাঁ, বাঙালিদের একটা অংশ নীতি আদর্শের কথা বলতো, সত্যিই বলতো। আপনি দেখুন এখন কি জায়গা দাঁড়িয়ে আছে। একসময় গোবলাকে আমরা খুব ঘৃণা করতাম। এই গোবলায় ওরা গরু নিয়ে থাকে, জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে, হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, ভেদাভেদ নিয়ে থাকে। গোবলায় খুব ব্যাকওয়ার্ড ন্যাস্টি। এখন সত্যি কথা বলতে কি, আমরা সবাই যা দেখতে পাচ্ছি, এই গোবলায় দেশের লোকগুলো, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহারকে বলুন, তারা মনে হয় বাংলাকে দেখে হাসছে, কারণ গোবলায়কে অনেক আগে টপকে গেছে। গোবলায় যেগুলো খারাপ দিক বলছিলাম আমরা, বাংলা তাকে অর্জন করেছে পূর্ণ মাত্রায়, হেরে গেছে গোবলায়। গোবলায় বাংলাকে দেখা এখন মিচকি মিচকি হাসছে, দেখ কেমন লাগে, আমাদের একসময় খুব গাল দিয়েছিলিস। যে বিহারিদেরকে আমরা খুব অন্য চোখে দেখতাম, যেন কেমন কেমন, এখন ওরা বলছে বাংলা যেন কেমন কেমন। আমাদের এখানে পলিটিক্স হয় মরে না। আর এবারে কি হলো বাংলা পিউ, কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, রক্ত তেমন ঝরলো না, ডেড বডিও পড়লো না, বিস্ময়কর। শুধু পচন পচন পচন, চারিদিকে পচন। ধর্মের নামে মানে কিরম, হিন্দু মুসলিম পচন, দলিত মতুয়া পচন, মন্দির মসজিদ পচন, মানে শুধু ভাগ। আবার ওই বহিরাগত বাঙালি পচন, মানে মানুষকে ভাগ করে দাও, এমন এমন হয়ে গেছে পলিটিক্স। এখন তোমাদের ঘরের সামনে দিয়ে যদি কেউ যায়, মাছের দুর্গন্ধ বেরোয়, তুমি নিশ্চয়ই বুঝবে যে এটা ভোট প্রার্থী যাচ্ছে। পচা একটা কাতলা মাছ নিয়ে যাচ্ছে। আরে অতদিন ধরে কাতলা মাছ ঘরের মধ্যে রাখলে পচে যাবে তো, এই দুর্গন্ধ বেরোচ্ছে, কোনো জানলাটা বন্ধ কর, প্রার্থী যাচ্ছে। আমার বউ বলে দেখো বাথরুমটাকে একটু পরিষ্কার করতে হবে, বাথরুমটা একটু, কাজের লোকটা কদিন ধরে আসেনি। আমি আমার বউকে বললাম দেখো কাজের লোক দরকার কি আছে, তাকে চুরি দাও, প্রার্থী যাচ্ছে কিনা দেখো, পাশ দিয়ে প্রার্থী যাচ্ছে কিনা, তাকে ধরে নিয়েছে, বাথরুমটা পরিষ্কার করে নাও, সে তোর বাথরুমটা পরিষ্কার করে দেবে। কি কালচার, তারপরেই লুট করবে, আগে পরিষ্কার করে দিই, তারপরে সেই অনুযায়ী লুট করি। তুমি বলছো ভোট গণতন্ত্র, নোট গণতন্ত্র, নোট নোট, কিচ্ছু ভোট নেই। ভোট কোথায় আবার, শুধু নোট আছে, কে কত লুটে খাবে। 23% ভোট, ভোটে যারা দাঁড়িয়েছে প্রার্থী 23%, এটা নিউজে দেখছিলাম, তারা ফৌজদারি মামলায় অভিযুক্ত। তোমাদের পাড়ার যে কোনো 100 লোককে জড়ো করো, আপনাদের পাড়ায় স্যার 100 লোককে জড়ো করুন, করে তাদের মধ্যে কজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে দেখুন, দেখবেন 1-2 জনের বিরুদ্ধেও নেই। কিন্তু যারা ভোট প্রার্থী, যারা ভোটে গিয়ে ক্ষমতায় যাবে, জনপ্রতিনিধি হবে, তাদের 23% খুনে, দর্শনে, রাজনীতিতে, দুর্নীতিতে, নারী লাঞ্ছনায় যুক্ত। বলুন, এরা নাকি ক্ষমতা গিয়ে আমাদেরকে কি কাজ করে দেবে, টাকা দিয়ে টিকিট পেয়েছি, বেশি বকবে না। আবার বলছি, আমি পরিষ্কার করে বলছি, বাংলার মানুষ দেখুক, জানুক, ভালো লোকদের বাঁচুন অন্তত। পার্টি পার্টি আদর্শ পদর্শ তাকে তুলতে গেছে, আর মতাদর্শ বলে কিচ্ছুটি নেই, ওটারও পচন হয়েছে। আর পচনে এত গন্ধ, আবার পরে ভোটের পচনের এত গন্ধ, ওই পচন দিয়ে পঞ্চব্যঞ্জন বানানো যাবে, পঞ্চব্যঞ্জন বানিয়ে খাওয়া যাবে। পেট খারাপ হবে তো, পেট খারাপ হবে, শুকটি মাছ হবে, কি আছে। ধন্যবাদ বাবু। প্রথমেই এতে আওয়াজ আসছে কি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমাদের যে নির্বাচনের কথা বলছি, এই নির্বাচনে প্রথমেই যেটা আসছে বঙ্গের ভোট সংস্কৃতি। বঙ্গ কারা? ঐতিহাসিকভাবে অস্ট্রিক আর দাবির এরা মিলে বঙ্গ তৈরি করেছিল, পরে এর সাথে খানিকটা আর্য যুক্ত হয়েছে, খানিকটা পাঠান রক্ত যুক্ত হয়েছে, অর্থাৎ একটা মিশ্র সংস্কৃতি তৈরি হয়েছে। এবং এইবারের ভোট সংস্কৃতি যখন কথা বলছি, তখন ধর্ম নামক বিষয়টাকে আলাদা করা যাচ্ছে না, ধর্ম এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এবং সেখানে একটা হিন্দুত্ব
এই ব্যাপারটাকেও হাওয়া দেওয়া হচ্ছে। কিন্তু এই ভোট সংস্কৃতিতে যে হিন্দুত্বর কথা বলা হচ্ছে সেটা আর্যাবর্তের হিন্দুত্ব, যার সাথে এই মিশ্র বঙ্গ সংস্কৃতির হিন্দুত্বের যোগ নেই। এবং এইটাই হচ্ছে যে বাঙালি অন্যতম ভুল করছেন, যে তারা সব হিন্দুত্বকে এক করে দেখছেন। এটা এই বঙ্গ ভোট সংস্কৃতির 2026 সালের অন্যতম ট্রেন্ড। দ্বিতীয় সেটা হচ্ছে বঙ্গে ভোট শুরু হয়েছে 1920 সালে, সেই অর্থে মানে একদম ডেজিগনেটেড ভোট যেটাকে বলে, মন্টেগু চেমসফোর্ড সাধারণ আইনসভা নির্বাচন, সেখানে কিন্তু শর্তাধীন ভোটের কথা বলা হয়েছিল, অর্থাৎ কারা ভোট দিতে পারবে তার কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার প্রধান সেটা হচ্ছে কারা একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দেয়, কারা হচ্ছে কত পরিমাণ সম্পত্তি রক্ষা করে, তারা ভোট দিতে পারবে। অর্থাৎ সবাই কিন্তু সার্বিকভাবে ভোট দেবে না, এরকম একটা ব্যাপার ছিল। সেই ব্যাপারটা আবার যেন ফিরে এসেছে, কারা ভোট দিতে পারবে সেটা ঠিক করা। আপনারা জানেন যে কিছুদিন আগেই আনন্দ পুরস্কার পেলেন আমাদের পরিমল ভট্টাচার্য, সাতগাঁর হাওয়া তাঁতিরা। পরিমল ভট্টাচার্যের একটি ফেসবুকে একটা সুন্দর পোস্ট দেখলাম যে পার্টিশন যখন হয়েছিল তখন বিদেশি শাসকরা ভারতবর্ষকে ছিঁড়ে কয়েকটা খণ্ড করেছিলেন, আর সেই খণ্ড করার কাজে সবথেকে বেশি সহায়তা করেছিলেন যারা, তারা হচ্ছে ওই ভদ্রলোক সেমনি। সেটা হচ্ছে ব্রিটিশ শাসনের সময়ই তৈরি হয়েছিল এই জেন্টেলম্যান, বাঙালি ভদ্রলোকরাও তার মধ্যে ছিলেন। এবং সেইটা স্বাধীনতার 79 বছর পরে আবার দেখতে পাওয়া গেল যে ভারতবর্ষ তো অ্যাকচুয়ালি একটা ভূখণ্ড নয়, একটা আইডিয়া, এবং সেই আইডিয়ার মধ্যে প্রজাতন্ত্র একটা এমন অংশ যেটাকে সংবিধান শক্তিশালী করেছে। সেই সংবিধানের বিরুদ্ধে গিয়ে একটা এসআইআর নামক বিষয় তৈরি করা হয়েছে, যেখানে দেশটাকে না ছিঁড়েও মানুষগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং পরিমল ভট্টাচার্য একটি অসামান্য শব্দ ব্যবহার করছেন যে এর ফলে কিছু ছায়া নাগরিক তৈরি হয়েছে। ছায়া নাগরিক, শ্যাডো সিটিজেন, যারা আমাদের গাড়ি চালাবে, বাড়ি পরিষ্কার করবে, রান্না করবে, কিন্তু ছায়ার মতো থাকবে, তারা নিজেরাও জানবে না তারা নাগরিক কিনা। এবং এই সিচুয়েশনটার সঙ্গে তিনি নাৎজি জার্মানির তুলনা করেছেন, যেখানে জিউস যারা, তারা এরকম শ্যাডো সিটিজেনে পরিণত হয়েছিল, নাগরিক হওয়া সত্ত্বেও, দেশের বিকাশে অংশ নেওয়া সত্ত্বেও, সমস্ত দায়িত্ব পালন করা সত্ত্বেও তারা শ্যাডো সিটিজেনে পরিণত হয়েছিল। এখানে যে বিপুল সংখ্যক মানুষকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে শ্যাডো সিটিজেন করা হচ্ছে। আপনারা জানেন যে তুফানগঞ্জে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে যাদের নাম বাদ গিয়েছে এসআইআর থেকে, তাদের এবার দেশ থেকে তাড়ানো হবে। এবং সেই বিষয়টা আমি 5টা জেলার ছোট্ট একটা বলছি। উত্তর 24 পরগনায় মোট বাদ হয়েছে 12,59,523, তার মধ্যে হিন্দু বাদ হয়েছে 17,05,261। দক্ষিণ 24 পরগনায় মোট বাদ 10,84,566, তার মধ্যে হিন্দু বাদ হয়েছেন 6,75,181। হাওড়ায় 5,95,906, তার মধ্যে হিন্দু বাদ হয়েছেন 4,06,903। নদিয়া 4,86,653, তার মধ্যে হিন্দু বাদ হয়েছেন 3,78,799। এরকমভাবেই যদি দেখতে পাওয়া যায় যে সব থেকে বেশি বাদ পড়েছেন হিন্দুরা। এখন এই যে হিন্দুদের একটা বড় অংশ যখন পার্টিশন হয়, তখন ওদেশে কমিউনাল রাইটস এসবের কারণে তারা এদেশে চলে এসেছিলেন, তারা দীর্ঘদিন ধরে বাস করছেন। বাস করার পরে তাদেরকে যদি এখন অনাগরিক বলা হয়, নাগরিক হিসেবে স্বীকার না করা হয়, তাহলে তারপরে এরা কোথায় যাবে? এরা শ্যাডো সিটিজেনে পরিণত হবে, কারণ এদেরকে ডিপোর্ট করারও সহজ সুযোগ নেই কিন্তু। অর্থাৎ এরা শ্যাডো সিটিজেনে পরিণত হবে। এবং আসাম প্রমাণ করেছে যে সেখানে
19 লক্ষ যে মানুষকে ডিটেইন করা হয়েছিল তার মধ্যে 12 লক্ষ হিন্দু ছিল। অর্থাৎ হিন্দুদের জন্য এই এসআইআর করা হলো এবং মুসলিম বেছে তাড়ানো হবে, এইটা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য তথ্য বলছে না। শুধু তাই নয়, আপনারা জানেন যে ভারতবর্ষে এই যে ভোট সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ঘটনা 1923 সালের বেঙ্গল প্যাক্টের অবতারণা, যেখানে বলা হয়েছিল সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে রয়েছেন সেখানে তাদের হাতে নির্বাচনী ক্ষমতা দেওয়া হবে এবং তাদের জন্য কোটার ব্যবস্থা করা হবে। সেটা যার ব্রেন চাইল্ড তিনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সেই দিনকে তার এই বিষয়টার সবথেকে বিরোধিতা যারা করেছিল সেটা হচ্ছে হিন্দু মহাসভা এবং কংগ্রেসের মধ্যে উগ্র হিন্দুত্ববাদী যে অংশটা তারা। এবং দুর্ভাগ্যজনকভাবে 1925 সালে চিত্তরঞ্জনের মৃত্যু হলো, বেঙ্গল প্যাক্ট ভেসে গেল। যদি না যেত তাহলে ভারতবর্ষের নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট আলাদা রকমভাবে তৈরি হতো, এটা আমরা সবাই জানি। আর এই চিত্তরঞ্জন দাসের অন্যতম অনুগামী সুভাষচন্দ্র, তিনি সব জায়গায় কিন্তু মহাসভার বিরোধিতাই করতেন। অথচ সেইখানে শিক্ষিত বাঙালি এরা বারবার নেতাজিকে নিজের হৃদয়ে ধারণ করে এদেরকে আটকে রেখেছিল। আজকে 100 বছর পরে, ওই 1925 সালে চিত্তরঞ্জনের মৃত্যুর দিনেই আরএসএস তৈরি হয়েছিল, মৃত্যুর বছরেই, 100 বছর পরে তাদের যেন আবার হাত খুলে গেছে। বাঙালি, যেটা শিক্ষিত বাঙালি যারা নিম্নবর্গীয় মানে সহবাসীদের মধ্যেই মোটকা গন্ধ পায়, তারা আজকে উগ্র কমিউনাল হয়ে উঠেছে এবং সেই বিষয়টাকে ভোট সংস্কৃতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। বেশ, আমাদের প্রথম রাউন্ড শেষ। খুব পার্টিনেন্ট কয়েকটা পয়েন্ট উঠে এসেছে। অবশ্যই সংযোজন করতে চাই, আমাদের হিন্দুত্ব ঢুকে পড়েছে, একদম রাইটলি পয়েন্ট আউট করতে। হ্যাঁ বলুন আনন্দময় বাবু। সংযোজন, নতুন কথা কিছু না। এসআইআর যখন তুললে ইনি, আমার মনে হয় অনেক আলোচনা হয়েছে। একটা ছোট্ট বিষয়, যারা ডেড অ্যান্ড শিফটেড ভোটার তাদের জন্য আমার কিছু বলার নেই, কিন্তু যে 27 লক্ষ মানুষ এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন হলেন, বিনা বিচারে যাদের ভোট দেওয়াটা বিরত থাকতে হলো, এটা কি ন্যায্য ভোট হলো? যেই জিতুন, যে দলই জিতুন, তার মনে একটা গ্লানি কি থাকবে না? এটা কিন্তু ঠিক হয়নি, এটা আমি বলবো। খুবই মনের ভেতর। সংখ্যাটা কিন্তু 27 লক্ষ নয়, তার কারণ আগেও যারা বাদছিল অনেকে, মোট সংখ্যাটা 34 লাখ যারা ট্রাইব্যুনালে গেছেন। 34 লাখের মধ্যে কিছু অ্যাডিশনও হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে, সেই সংখ্যাটা 136। মানে এটাকে প্রহসন ছাড়া কি বলা যায়, ট্রাইব্যুনালের কি দরকার ছিল? আমার মানে প্রথম অনেকগুলো পয়েন্টের ধরে ধরে আমরা আলোচনায় আসছি। আমার অরিজিতের একটা পয়েন্ট খুবই ভ্যালিড মনে হচ্ছে, যে জেনজির সত্যি সত্যি একটা ভীষণ বিতৃষ্ণা, এটা না বিষোদ্গার করে, একটা হেট্রেড তাদের মধ্যে এই পলিটিক্যাল সিস্টেমটার বিরুদ্ধে। কিন্তু ওরা কি কোনো ইজমকে বিশ্বাস করে নাকি একটা পার্টিকুলার অ্যান্টি এস্টাবলিশমেন্ট? না, বিষয়টা হচ্ছে যে ইজমকে বিশ্বাস করার জন্য তো ইজমকে ইজমের মতো থাকতে হবে। আমি যদি দেখি যে সকালবেলা আমার কোনো নেতা একটা নির্দিষ্ট ইজমে ভোটে জিতে, পরের দিন সকালবেলা অন্য একদম বিপরীত ইজমে ঝাঁপ দিয়ে বলল যে দলে থেকে দলের কাজ করতে পারছিলাম না বা মানুষের কাজ করতে পারছিলাম না বলে চলে গেছিলাম, তখন ইজমের প্রতি ভরসাটা থাকে না। তার মানে এরা কাউকেই বিশ্বাস করে না। দ্বিতীয় কথা, কাউকেই বিশ্বাস করে না। এরা বিশ্বাস করতে চায়, বিশ্বাস করার মতো লোককে পায় না। রাজনীতিতে বর্তমানে বিশ্বাস করার মতো লোকেরই অভাব, এটাই রাজনীতির সমস্যা। তার মানে রাজনীতিতে খুব খারাপ লোকেরা আসে? মানে এক্ষুনি আখতার সাহেব বলছিলেন 23% হচ্ছে যাদের বিরুদ্ধে বিরাট ক্রিমিনাল মানে রাজনীতিতে খারাপ লোক আসে। ছোট করে বলে রাখি, আগেকার দিনে তো একটা বাড়িতে 3 জন 4 জন 5 জন সন্তান থাকতো। আজকের ডেটে মোটামুটি 1 জন 2 জন সন্তান, এটাই কমন। যখন কেউ দেখে যে ওই বাড়ির ছেলেটা বা ওই পাড়াতে রাজনীতি করতে গিয়ে পায়ে গুলি খেয়েছে, মাথায় গুলি খেয়েছে, রাজনীতি করতে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে গিয়ে তার জীবনটা নষ্ট হয়ে গেছে, রাজনীতি করতে গিয়ে 10টা লোকের ভালো করতে গিয়ে, হয়তো সে ভালো করার জন্যই রাজনীতিতে এসেছিল, হয়তো বিরোধী রাজনীতি করার জন্য অন্য বিভিন্ন ধরনের পুলিশি হ্যারাসমেন্ট চলে এসছে, তখন ভালো লোকেদের রাজনীতিতে আসতে ভালো বাড়ির ছেলে মেয়েদের বাবা মারা আজকে ভয় পায়। এটা সত্যি কথা, বাবা মারা ডিসকারেজ করে। কিন্তু এটাও সত্যি কথা অরিজিৎ, বহু ইয়াং জেনারেশন যারা কলেজে হয়তো কোনো একটা দল করছে, রাজনৈতিক দল, কলেজ ইউনিটের, তাদের কিন্তু আলটিমেট গোলটা হচ্ছে একটু কামিয়ে নেব, একটা টিকিট নিয়ে নেব। এটাও সত্যি, তার কারণ এবং তারা জেনজি।
তার কারণ হচ্ছে কলেজে এই একটু কামিয়ে নেব এর বদলে একটু ছাত্রছাত্রীদের জন্য করে নেব, এই লোকটাকে নির্বাচনের ব্যবস্থা আমাদের রাজ্যে আর লাস্ট বেশ কয়েক বছর ধরে নেই। না, মা বাবা রাজনীতিতে আসতে বারণ কারণ করতেন কলেজে ছাত্র ভোট স্বাধীনতার হচ্ছে আগেও। না। স্বাধীনতার আগেও মা বাবা বারণ করতেন ছেলে মেয়েদেরকে প্রত্যক্ষ রাজনীতিতে আসার জন্য। সেখানে একটা আদর্শের বোধ ছিল। এখন ক্রমাগত আদর্শের জায়গাটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে, পাতলা করে দেওয়া হচ্ছে। রাজনীতি নামিয়ে নেওয়া হয়েছে কিছু ম্যাসকটে, কিছু সংখ্যা, কিছু চিহ্ন, প্রতীক। হ্যাঁ, মাছ হচ্ছে রাজনীতিতে একটা প্রতীক হয়ে দাঁড়াচ্ছে, ঝালমুড়ি একটা রাজনীতিতে প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, হাস্যকর হয়ে যাচ্ছে। এবং একটা গঙ্গা বিহার, সেটা হচ্ছে রাজনীতিতে একটা ম্যাসকট হয়ে দাঁড়াচ্ছে। ওই কবে এসে লিখে চলে এটা গেছিল। অস্বীকার করা যাবে না, ওগুলোই মনে আছে একটু বলি, একটু বলি। হ্যাঁ, হ্যাঁ, বলি, সে তো- ও বলে হ্যাঁ, নিক, ও আমি বলে জাস্ট অরিজিতের একটা পয়েন্ট ধরে জাস্ট সেকেন্ড করার জন্যই বলবো, ও যে কথাটা বললো একদম সঠিক। এটার পেছনে না আরেকটা বড় কারণ হচ্ছে, ও প্রথমে যখন 5 মিনিট বললো একটা জিনিস বললো যে রাজনৈতিক কোনো ব্যক্তি পরিবেশের কথা বলছে না, চাকরির কথা বলছে না, সব হিন্দু মুসলিম রাজনীতি নানাবিধ কথা বলছে। কে মাছ নিয়ে প্রচার করছে, কে কার দাড়ি কামিয়ে দিচ্ছে, কে কার পকেট কাটছে, এইসব নিয়ে কথা হচ্ছে। এটার বড় গুরু দায়িত্ব আরও বেশি করে আমরা, মানে আমি আমার বাড়িতে ছোট মেয়ে আছে বা অন্য বাচ্চাদের, আমাদের যে একটা বাচ্চাদের উইং চলে, প্রচুর ছেলে মেয়ের সঙ্গে যেহেতু যোগাযোগ, কথা বলে বুঝতে পারি রাজনীতিতে চাকরির কথা তোমাকে যাতে চেন্নাই যেতে না হয়, ব্যাঙ্গালোর যেতে না হয়, তুমি যাতে তোমার বাবা মায়ের সঙ্গে কলকাতায় থেকেই তুমি তোমার জীবনটা কাটাতে পারো, তুমি তোমার মায়ের রান্না করা ভাতটা খেতে পারো, বাবার সঙ্গে বাড়িতে থাকতে পারো, এই রাজনীতির কথাও বর্তমান সময়ে বলা হচ্ছে। দায়িত্ব এখানেও বর্তায়, এই কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াও হচ্ছে না। এই কথা অনেকটা কম যাচ্ছে খুব স্বাভাবিকভাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাচলে বা কাঁদলে যে ভিউ হয়, আর একটা চাকরির কথা বললে সেই ভিউ হয় না, বা সেখানে একটা পোস্ট হলে সেটা দেখে না মানুষ। তো উনি কোথায় বেরিয়ে প্রচণ্ড নাচলেন বা ঠাকুরের সামনে উদুম কেঁদে ফেললেন, সেটা মারাত্মক জনপ্রিয় হচ্ছে। এবং আমরা কিন্তু এই জেনজিকে আমরাই তৈরি করে দিচ্ছি, দেখো বাবা তোমার চাকরির কথা ভেবে লাভ নেই, তোমাকে আমি একটা ভালো ইনপুট দিলাম, তুমি বাড়িতে রিল স্ক্রল করতে করতে কালী ঠাকুরের সামনে একজন সং বসে কাঁদবে, ওটা দেখতে পাবে। ওইটা নিয়ে একটা জেনারেশন ব্যস্ত হয়ে যাচ্ছে। এটা তো জেনারেশনটার দোষ দিয়ে লাভ নেই, আমরা এই জেনারেশনটাকে ক্রিয়েট করছি। আমাদের বয়সের যেটা, মানে আমি যে 20-21, তারা কি রাজনীতির কথা বলছে না? যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তারা রাজনীতির কথা বলছে না? ক্যাম্পাস বন্দি সৌরভ, এটা ক্যাম্পাস না না, ক্যাম্পাস বন্দি। আমি বলছি যাদবপুর ইউনিভার্সিটি মানে আমি যুবসাথীর লাইনে কত ফর্ম ফিল আপ হয়েছে জানো? অ্যাবসলিউটলি কোনো দোষ নেই তো। 1 কোটি। যুবসাথীর লাইন বড় লম্বা হচ্ছে মানে যারা যুবসাথী দিচ্ছে তাদের ব্যর্থতা, যে এত বড় লম্বা লাইন হলো কেন। ঠিক। আমার কিন্তু তারা কি অখুশি? আমার না, আমার তো 1,500 টাকা, তারা কি 2,000, সত্যি ভাবছে? আমার 1,500 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা কোনো আপত্তি নেই, অ্যাবসলিউটলি নেই, বারবার দেওয়া হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই ছেলেটার মনের মধ্যে একটা চাকরি করার স্বপ্ন ছিল, এই যুবসাথীর জন্য তার স্বপ্নটা মরছে, সেইটাতে আমার আপত্তি। আমি বলছি যুবসাথীর কথা যেমন শোনানো হচ্ছে, যে চাকরি দেবে বলছে সেই কথাটাও আরো শোনানো হোক। না, কিন্তু আমার আরো একটা প্রশ্ন আছে। জেনজি, দেখো জেনজি শব্দটা তুমি যেটা বলছো, তুমি যে শহর কেন্দ্রিক ক্যাম্পাস কেন্দ্রিক বললে, জেনজি শব্দটা যে কি খায় না মাথায় দেয়, সেটাও শহর কেন্দ্রিক এবং ক্যাম্পাস কেন্দ্রিক। সারা পশ্চিমবাংলায় জেনজি খায় না মাথায় দেয় পৌঁছয়নি, জানেই না। আমি বলছি তারা তো একটা চাকরির স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা তো দেখাচ্ছে মানুষ। এমন তো না সবাই কাতলা মাছ নিয়ে ছুটছে, সবাই তো দাড়ি কামিয়ে দিচ্ছে না, বাড়ি রং করে দিচ্ছে না, উনি যেমন বললেন বাথরুম পরিষ্কার করে দিচ্ছে না। যারা বলতে চাইছে, ভোট পাক চাই না পাক পরের আলোচনা, যারা মুখ ফুটে চাকরির কথা বলতে চাইছে এই গরিব ছেলেপুলেগুলোর জন্য, যারা লাইন দিচ্ছে না যুবসাথীর না না, জন্য, আমি তাদেরকে সূক্ষ্ম শোনানো তফাৎটা- হোক। আমি সূক্ষ্ম তফাৎটা বলছি। ধরো এক্স প্রার্থী, তিনি ভীষণভাবে বলছেন এবং তিনি বিশ্বাস করে বলছেন যে হ্যাঁ এটাই নিড, সবাই বুঝতেও পারছে, যারা ভোটার বুঝতে পারছেন, কিন্তু তারা এটাও জানেন এই লোকটি ক্ষমতায় আসবে না। না না, প্রথমত ফলে পয়েন্টটা, আমাকে স্বপ্ন দেখাচ্ছে, আমি এই স্বপ্নটা দেখে কি করবো? আমার ভোটটা আমি নষ্ট তোমার হবে। পয়েন্টটা একদম সহমত। এটা practical ভাবনা। ফার্স্ট লাইনটাতে আমি একটু ডিফার করব, যে বলছে যে শুনছে সে বলছে এই লোকটা ক্ষমতায় আসবে না। প্রথম পয়েন্টটাই ডিফার করব, শুনতেও পাচ্ছে না, এইটা সব থেকে বড় সমস্যা। শুনতে সেটা পাচ্ছে, হতে পারে। হ্যাঁ শুনতে সেটা হতে পাচ্ছে না, পারে, এটা vary করে। মেজর বা কে পয়েন্ট। কি শুনতে চাইছে সেটাও একটা factor। অ্যাবসলিউটলি একমত। না, এটা তো বলা যেতে বিষয় পারে হচ্ছে, যে- হ্যাঁ আসছি, হ্যাঁ, উনি বলবেন। বিষয় হচ্ছে সবটার মধ্যে মূল্যবোধ আছে। বাচ্চাগুলো জানে, নতুন প্রজন্ম জানে আমাদের তো বিকল্প নেই, কেউ ঠিক নেই, কাকে মানব? বিকল্প মানুষ যে ঠিক এবং সে যে আমাদেরকে মুক্তি দেবে, ঠিক এবং মুক্তি দেবে,
আমাদের পাশে দাঁড়াবে, আমাদের আগামী হয়ে উঠবে, তার নিশ্চয়তা কোথাও নেই। সঠিক মানুষ অথচ আগামীর ভবিষ্যৎ নেই। এখন বিজয়ী হবে কি, বিজয়ীটা হবে কি, তার প্যারামিটার কি একটু বলি, একটু হেসে দাও, এখন হাসো, সুন্দর হয়ে দেন। যে যত মিথ্যে বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবে, মিথ্যে কথা বলা সব শিখেছে কি ভালো করে মিথ্যে ট্রেনিং নেই। যে যত বিরোধীদের গালাগাল দিতে পারবে আর অসম্মান অপমান করতে পারবে, বিরোধীদের যে কত গালাগাল দিল, উফ কি করে ভাই, ভালো গালাগাল দিয়েছে হেবি। যে যত ধর্মীয় আর জাতপাতের সুশ্রুতি দিতে পারবে, এখন এটা তো বাংলায় তত ছিল না, বিশাল পরিমাণ এখন চলছে, এটাই প্রধান, এটা এখন 1 নম্বরে যাচ্ছে। এবং এটা করে হুমায়ুন কবির বুঝে গেছে কীভাবে পেতে হয়। উফ অসাধারণ। যে যত ভাতা বা অন্য কিছু পাইয়ে দেওয়ার গল্প শোনাতে পারবে, যে আমি ভাতার কথা এমন সুন্দর বললাম, লোককে কত সুন্দর বিভ্রান্ত করেছি, কত পাইয়ে দেওয়ার গল্প, এই যে পাইয়ে দেওয়ার গল্প, জেনজি কী করবে, পাইয়ে দেওয়ার গল্পটা যদি আমাদের এখন সমস্ত কিছু সার হয়ে দাঁড়ায়, কি পেলাম, কি দিলাম না, কি পেলাম, তাহলে এটাই হবে। আর অসম্মান মহাপুরুষরা, আমি একটু বলে নিই, একটু বলে নিই, মহাপুরুষরাও ছাড় নেই। যে মহাপুরুষ আমার সাথে আছে, মানে যে মহাপুরুষ আমার প্রেরণা দিচ্ছে বা আমার প্রেরণার সাথে মিলছে, সেই মহাপুরুষ চলবে, নতুন মহাপুরুষ অসম্মানিত। আমাদের এই জয় গোস্বামী মাননীয় বিখ্যাত কবি, আমি আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে, যেখানে বলছে ভালো লোক বাছুন। ভালো লোক তো বাছার মতো স্কোপই পাচ্ছি না, তারা তো দাঁড়াচ্ছেন না। আপনি চমৎকারভাবে বলেছেন। কিন্তু আমি জেনজির কথা, যেটা অরিজিৎ বাবু এবং আপনি বললেন, আমি বলবো যে তারা কিন্তু ইন্টারন্যাশনালি ভালো আইডল খুঁজে পাচ্ছে। তারা কিন্তু স্টিভ জবসকে আজকেও তারা গুরু বলে মানছেন এবং সেখানে পৌঁছাতে চাইছেন। আমাদের গ্লানিটা হচ্ছে, আমাদের দুঃখটা হচ্ছে যে আমাদের লিডারশিপ এদের কাছে একটা ভালো আদর্শ রাখতে পারছে না। ইট ইজ ভেরি স্যাড যে আজকের দিনে ছাত্রছাত্রীরা, জেনজির লোকেরা কাকে দেখে উদ্বুদ্ধ হবে, সেই স্বামী বিবেকানন্দর পরে তো আর আমি কাউকে খুঁজে পাই না। ইনফ্যাক্ট আমি বলবো যে আমাদের সবার মানে আপনি বলছেন অনুপ্রাণিত হওয়ার মতো কিছু নেই, সত্যিকারের সামনে মানুষের অভাব, ঠিক একদম ঠিক। এই একটা পয়েন্ট আমি এখানে একটা খালি কথা বলার আমি বলি, সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যে শিখবে, সেই শেখার জন্য যে মডেল তৈরি করা, সেই মডেলে বারবার এসে একটা খামতি দেখতে পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে এখন এইটা কাউকে বলে বুঝিয়ে দিতে হবে না। সেটা হলো যে ইলেকশন কমিশন ফার্স্ট ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর ইডি, থার্ড ফ্লোর ইনকাম ট্যাক্স, ফোর্থ ফ্লোর সিবিআই, ফিফথ ফ্লোর এনআইএ, ঠিক আছে, 5 তলা মল পুরোটাই বিজেপি, ঠিক আছে। অথবা যদি এরকম দেখি যে গণতন্ত্রে একটা চতুর্থ স্তম্ভ ধরা হয় মিডিয়া, তারা স্পেশাল সেশন করছে ঝালমুড়ির উপকারিতা নিয়ে, এবং সেটা ন্যাশনাল লেভেল মিডিয়া, তারা ঝালমুড়ির উপকারিতা নিয়ে একটা সেশন করছে। সেই ঝালমুড়িও হচ্ছে যে একজন খেলেন, তারপরে তারা ঝালমুড়ির উপকারিতা এবং ঝাল বুঝতে পারলেন, এবং তারা এইটাকে এড়িয়ে গেলেন যে একটা রাজ্যে, অঙ্গরাজ্যে 10 টাকায় এখনো পেট ভরানো ঝালমুড়ি পাওয়া যায়, সেইটা কিন্তু আর তারা বলবেন। 10 টাকা এখানে যদি পেট ভরানোর উপকরণ পাওয়া যায়, একাংশের মতে কিন্তু এটা আমাদের ব্যর্থতা। আমরা সেই জায়গায় আমাদের লিভিং স্টাইল, লাইফস্টাইল বা পার ক্যাপিটা ইনকাম নিয়ে যেতে পারিনি, তাই আমার লাইভলিহুড এত নিচে এখনো আমি রাখতে পেরেছি। আমি বলার আছে, একটু সংযোজন করা আছে। দেখুন, মাননীয়াকে তো পশ্চিমবঙ্গের মানুষ স্বপ্ন দেখে নিয়ে এসেছিল, অনেক স্বপ্ন দেখে মাননীয়াকে 34 বছরের জগদ্দল পাথর বলতেন মাননীয়া, টপকে মাননীয়া এলেন। মাননীয়া যে এই যে ঝালমুড়ি বললেন না, প্রধানমন্ত্রী বলছে আমি খেলাম ঝালমুড়ি আর দিদির জিভে লেগে গেল ঝাল। মানে চিন্তা, আমাদের ঝালমুড়ি খেয়ে নিয়েছে, আমাদের গঙ্গা বিহার করে আমাদের গঙ্গার উপর হাওয়া খেয়ে নিয়েছে, আমরা পারবো না। কি রাজনীতি, অবান্তর যমুনার অবান্তর। যমুনা যাক, ওটা তো নোংরা, আমাদের গঙ্গা পরিষ্কার, আমাদের গঙ্গা কেন? আচ্ছা ওই অবান্তর প্রশ্ন। আচ্ছা, এই নিয়ে কোনো রাজনীতি হয়? এটা কোনো আদর্শ না, ওই নিয়ে গান হয়, ওই নিয়ে গান হয়, একটু বলে ওইটা নিয়ে আর একটা বলো, আর একটা রাম তেরি গঙ্গা পেলি, আমাদের ববিদা, আরে আমাদের ববিদা বন্দর বিধানসভা কেন্দ্রে দিদি গেছেন, ববিদা বসেছিলেন, সব লোকজন বলছে এই আমাদের ববি অর্ধেক হিন্দু। আচ্ছা, দরকার ছিল বলে এটা অর্ধেক হিন্দু, হিন্দুরা ভোট দাও।
অর্ধেক মুসলমানরা গাদ্দার আছে অনেকে, ঠিক মতো ওরা ভোট দেয়নি, মোদিদের টাকা খেয়েছে। কি রে ভাই, মানে মুসলমানদের কেউ ভোট দেয়নি, মোদিদের নাকি টাকা খেয়েছে। তাহলে অর্ধেক মুসলমান বলে মুসলমানরা ভোট দেবে, আর অর্ধেক হিন্দু বলে হিন্দুরা ভোট দেবে। তিনি হচ্ছেন কলকাতার মেয়র, আর ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। উনি হচ্ছেন আপনি তো পশ্চিমবঙ্গের আদর্শ মুখ্যমন্ত্রী। প্রার্থী খুঁজছিলেন একটু আগে, অরিজিৎ। সমস্যা হচ্ছে এটাই যে আমরা ওই শুরুতে যখন বললাম না যে আমরা একটু অরাজনৈতিকভাবে নিরপেক্ষভাবে বলবো, কিন্তু বলতে বলতে মোটামুটি সবাই বুঝে গেছে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম। যাই হোক, যেটা নিয়ে বলার ছিল সৌরভ, আমি তুমি বলবে, সেটা হচ্ছে যে যদি মানে তুমি ধরা পড়ে যাও না আর কি, যে যদি 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 সঠিক যদি সঠিক জিনিসগুলো মানুষের সামনে না আসে এবং মানুষ যদি না জানতে পারে, যে প্রার্থীরা প্রচার করছে তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে সেগুলো জানানোর, সেই উপায়টা যদি মেন স্ট্রিম মিডিয়া না হয় তাহলে অপশানটা কিন্তু তাদেরকেও খুঁজতে হবে। দ্বিতীয় কথা যে মাসুম সাহেব বলছিলেন যে পাওনা গন্ডা বুঝিয়ে দাও, আরে ভোটটা তো পাওনা গন্ডা বোঝানোর জন্যই সাহেব। Exactly. তাহলে জেনজি কেন চাইবে না? আমরা দেখবো যে কে আমার পাওনাটা ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে তাকে ভোট দেবো। সুতরাং পাওনা গন্ডা বোঝাতে অসুবিধা নেই, কি দিচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ভোটের আগে ডেলিভারেবলটা নিয়ে ভাবি না, এটা নিয়ে ভাবার সময় এসছে। না আমি না, এক মিনিট ডেলিভারেবলস বলতে আমার প্রচন্ড জানতে ইচ্ছে করে এখন। ধরো এই যে ধরনের প্রার্থীর কথা সৌরভ বলছিল, মানে সৎ, গরিব মানে একটা ছাপোষা জীবন, এবং সততার তার ছাপ রয়েছে। ভোটার কি সত্যি সেটা খুঁজছে? সততা ডেলিভার করা যাবে না বলছো? না এক মিনিট, ভোটার কি সেটা খুঁজছে? ভোটারকে যদি আমি স্বপ্ন দেখাই, আমার ড্রিমি একটা ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর ইউ, না আমি যেখানে আমি তোমার হাতে টাকা দেবো, হ্যাঁ, সততা তোমার বলেছিল তো। পকেটে টাকা না, ঢুকবে। ফ্যামিলিতে 4 জন যদি ভাতা পায়, মাস গেলে 8 থেকে 10,000 টাকা সংসারে রোজগার হচ্ছে। মানে আমি আমরা তাকে হয়ে গেছি। সততা আমরা দেখে কি করব? আমাদের ভোটে আমরা, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা ভালো খুঁজি না, আমরা লেস এভিল খুঁজি। তো সুতরাং Absolutely. ভোটার খুঁজছে, এই যে জয়ের অঙ্কটা আসছিল না যে কে জিতবে, বলেইছে যে আমি গোল্ড না, মনস্টার। আমার বক্তব্য, আমার একটা ইন্টারেস্টিং একটু ওনার কথার উত্তর দিয়ে দিই। এটা করে বাংলার যে সর্বনাশ হচ্ছে, এটা আমাদের স্বীকার করা উচিত। উই আর বিকামিং লেজি, আমরা কাজ করছি না। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান, বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থায় যান, অরিজিৎবাবু যে রিসার্চের কথা বলছেন সেসব জায়গায় যান, কেউ কাজ করছে না, সবাই ইজি মানি পেয়ে যাচ্ছে। একদম। এবং এটা লাভ easy হচ্ছে money না, পেলে ক্ষতি একটা হচ্ছে। বড় মানে অংশের আমার মানুষ একটা সেটাই চাইবেন। একটা মেজর অর্থনীতি পয়েন্ট তো হচ্ছে, আরেকটা দিকও রয়েছে। দাদা 1 মিনিট, একটা লাইন বলবো জাস্ট। আমি জাস্ট অরিজিৎ যেটা বললো যে বা তুমিও বললে যে ভোটার কি চাইছে, এই ভোটার কি চাইছে সেটাও আমরা অনেকটা অ্যাজিউম করে নিচ্ছি যে ভোটার কি চায়। মানে ভোটার চায় আজকে দিচ্ছে 8,000 টাকা যেহেতু ভাতায় হয়ে যাচ্ছে, তার মানে কি সে চাকরি চায় না? এটা আমরা বাড়িতে বসে খবরের চ্যানেল দেখে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে সে চাকরি ছাড়া শোনো সৌরভ, ভাতায় খুশি। সৌরভ, এটা একদমই যে ঠিক কথা যদি নয়। 8,000 টাকা বা 16,000 টাকাও চাকরি করে পায়, তাকে খেটে নিতে হবে। না, না, absolutely। এ তো বাড়িতে বসে অ্যাকাউন্টে মাসের শুরুতে ঢুকছে টাকা। একদম ঠিক কথা। আমি তোমার কথা ফেলছি না, আমি বলছি আমরা এটা বসে অ্যাজিউম করছি যে ও 8,000 টাকাটাই চেয়েছিল অ্যাজ ভাতা, এটা তা নয়। ও সেটা চাইনি, ও 8,000 টাকাটা চেয়েছিল, ও হয়তো 16,000 টাকা চেয়েছিল, তার সঙ্গে পিএফ চেয়েছিল, তার সঙ্গে বোনাস চেয়েছিল, তার সঙ্গে পেনশন চেয়েছিল, তার সঙ্গে টিএ চেয়েছিল, ডিএ চেয়েছিল, এই সম্পূর্ণটা তাহলে- চেয়েছিল। তার মানে শুধু এটা চাইনি। আমি বলছি লেট নট অ্যাজিউম। আমি বলছি মানুষকে, আরেকটা পয়েন্ট যেটা অরিজিৎ বললো যে মেন স্ট্রিম, বোধহয় ওইটাই বলছিলাম, আমি জানি না, মেন স্ট্রিম মিডিয়া যদি না দেখায় তাহলে সাধারণ যারা কর্মী না আমি বলছি ওই যেটা আমরা কি দেখাবে? শুরুতে আলোচনা করলাম যে এই যে একটু কাতলা মাছের বদলে যে চাকরির কথা হচ্ছে, যদি একটু বেশি করে দেখানো হয়, একটু বেশি করে প্রজেক্ট করা হয়, ও যেটা পয়েন্ট খুব কারেক্ট বললো যে এটা যদি মেন স্ট্রিম মিডিয়া, আমি ধরে নিলাম, না দেখায়, তাহলে সেই প্রার্থীকে ঠিক করে নিতে হবে সে কিভাবে মানুষের কাছে পৌঁছবে, বা না, সেই দলকে না, ঠিক না, করে এক নিতে মিনিট, হবে। এখন আমি একটু বলি, প্রথমত- কিন্তু আমার প্রথমত বক্তব্য হচ্ছে মানুষের সেই- মনে ঢোকার সর্বোত্তম উপায় হচ্ছে হাতে ছোট মুঠো। সব সময় নয়, সব সময় নয়। এবার মেনস্ট্রিম মিডিয়ার রোলে আসছে। মেনস্ট্রিম মিডিয়া সাপোজ এরকম 10টা প্রার্থীকে খুঁজে বের করতে পারলো যারা শুধু মানুষের বেসিক নিড, যেটা তার গণতান্ত্রিক অধিকার, তাই নিয়ে কথা বলছে। 10 জন প্রার্থী, বাকি 294টা আসনের সবকটা দল মিলিয়ে আরো 500 প্রার্থী আছে।
রাইট, এই 10 জন কি জনমত তৈরি করতে পারবে? আরে 10 জন দিয়ে শুরু করেই দেখুন না, 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 প্রথম 10 জন দিয়ে শুরু করে দেখুন না। তারা কি ক্ষমতায় আসবে? ভোটার কিসে বিচার করে? কথাটা এরকম হয়ে গেল যে কম সে খারাপ, না, তা তো হতে পারে খারাপ না। তো বলছি না। 10 জনকে দিয়ে দেখি না কি ভোটারের হয়। আমি মানুষ ভোটারের এইটাও আমি perspective বলছি ভাবতে হবে। মানুষ এই 10 জনকে তেমনি ভোটারের Who আমার am I to বামেরা তাই decide? বলছে, বামেরা তাই বলছে। আমি বলছি ভোটারের আমার একটা পার্সপেক্টিভ আছে। ডিসাইড করার আমরা কে? এটাই মানুষকে দিয়ে দেখি এখানেই না। বামেদের ডিসকানেক্ট। বামেদের হোক disconnect। আমি বাম নিয়ে কথা বলছি না। পার্সপেক্টিভে আজ অব্দি ভাবলো না। না আমি বাম নিয়ে নিজের কথা, পার্সপেক্টিভে তুমি ভাবলো। ভুল করছো, তুমি তোমার পার্সপেক্টিভে না, বলছো, আমি না, আমার পার্সপেক্টিভ একজন বলছি না। ভোটার, একটা lump sum, আমার যদি Absolutely না। ক্ষমতায় আসতে হয়- আমি বলছি সঠিক সৌরভ, চাকরির কথা 10 জন বললেও সৌরভ, 10 জনেরটা দেখানো ক্ষমতায় হোক। কিছু 10 দিতে গেলে জনেরটা ক্ষমতা দেখানো হোক। পেতে হবে। আরে ক্ষমতায় আসতে গেলে বড় দ- অংশের মানুষের সমর্থন আরে লাগবে। আমি বলছি 10 বড় জনেরটা অংশের মানুষের সমর্থন গরিব থাকতে চাইছে না। মমতা ব্যানার্জি তো প্রথম দিন 294টা আসন তারা নিয়ে চাইছে লড়েনি। ওই dreamy world-টা। প্রথম দিন সেটা লড়েনি। BJP দেখাচ্ছে, তৃণমূল হ্যাঁ, দেখাচ্ছে। দেখাক না, আমি বলছি প্রথম দিন তো ওরাও একটা করে আসনই পেয়েছিল, এতগুলো আসন পাইনি। ওরাও একটা আমি বলছি কথা বলি, 10টা আসন, প্রচার, মানুষের 10টা আসন মগজস্থ করা। সেটা মগজস্থ করার ক্ষেত্রে সেটা- disconnect সেটা- হচ্ছে। সেটা- disconnect সেটার হচ্ছে। দায়িত্ব অনেকটা ভোটারের অনেকটা আমাদের বড়- সকলের। শুধু মিডিয়ার ঘাড়ে চাপালে না না মিডিয়ার ঘাড়ে চাপাচ্ছি না, সেই সব অনেকটা প্রার্থীরা দায়িত্ব, জীবনে উত্তরতে পারবেন না। অনেকটা দায়িত্ব, অনেকটা আচ্ছা, দায়িত্ব, অবশ্যই দায়িত্ব আছে। অনেকটা দায়িত্ব। কিন্তু শুধু আমি মিডিয়ার বলছি দায়িত্ব নয়। আমি বলছি আমি মিডিয়াকে মিডিয়ার প্রার্থীর দায়িত্ব দায়িত্ব নিতে হবে না। মেন স্ট্রিম মিডিয়ার একটা ছোট্ট তথ্য দিচ্ছি, যে অভিযোগ করা হচ্ছে এই অভিযোগ সবটা ঠিক নয়। এই কারণেই 2016 সালে পুলিশে গ্রুপ ডিতে 16,000 নিয়োগের বিজ্ঞপ্তি এবং নিয়োগ হয়েছে। 2021-এ স্বাস্থ্য দপ্তরে 8,643 পদ। আমি কেন বলছি সেটা বলছি। 2025-এ শিক্ষক পদ বেরিয়েছে ওগুলো সব 35,726। গ্রুপ ওগুলো সি যথেষ্ট কি? 8,000, সব মিলিয়ে প্রায় মশাই, 2.5 লোকে লক্ষ। পড়াশোনা ছেড়ে দিচ্ছে, রিক্রুটমেন্ট সব মিলিয়ে প্রায় 2.5 লক্ষ, এবং এগুলো বেরিয়েছে আমি বলছি 30শে ডিসেম্বর 2025 ইকোনমিক তাহলে দেখি ভালো, ঠিক আছে। চাকরি গেছে ওটা একটু বলে দিন। তাহলে ভোট টাইমস দাও। অফ ইন্ডিয়া 14ই আগস্ট কতজনের চাকরিটা গেছে ওটা 2025। একটু আমি- আপনারা আমি একটাই আপনারা কথা, আমি- আপনারা ডেটাটাকে অস্বীকার আমি করুন। একটু বলবো, হ্যাঁ, পিউ, না, আমি না, একটা আচ্ছা, লাইন বলবেন বলবো। তো। আমি নতুন তথ্য দিচ্ছি, নতুন তথ্য যে হ্যাঁ। তথ্য কেউ দেয়নি। দেয় না। আচ্ছা এটা বলে নি। বলা হচ্ছে যে চাকরিটা একেবারে বন্ধ হয়ে ভাতায়, সেটা নয়। আর ভাতার ব্যাপারটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি দেখুন, বলেছেন, চাকরি অমর্ত্য আপনি সেন এক মিনিট বলেছেন। আনন্দময় বাবু, আপনি অনেক ডেটা দিতে পারেন যে চাকরি একেবারে বন্ধ হয়ে ভাতা শিফট হয়েছে, এটা নয়, এটা আপনি বলতে পারেন। আমাকে একটু বলতে দাও। কিন্তু ন্যারেটিভে যদি এটা কোনো ভোটার শোনে, ওই তো আপনি ঠাকুর দেখতে বেরোচ্ছেন, একটু ঘুগনি নিয়ে বেরোবেন, সঙ্গে একটু মুড়ি, বউকে বলবেন চা বানিয়ে দিতে, এটা তো ন্যারেটিভ তৈরি এদের করছে। narrative আপনি তো- কোন narrative চাকরির এরই- কথা, কোন narrative চাকরির এরই তো স্বপ্ন ইয়ে। দেখাবেন? এটা তো ন্যারেটিভ তৈরির হচ্ছে ইলেকশন। একটা আরে ইলেকশন কোন করা হচ্ছে election? এই ন্যারেটিভ কারা তৈরি না, না, করছে? narrative তৈরি করা যারা এই হচ্ছে, স্বপ্ন যেখানে বলে- দেখাচ্ছে না, দল ভুক্তির বলছে স্বপ্ন তারাই তো। যে সরকার চাকরি দেয় না, এরা একটা ন্যারেটিভ। আরে যে সরকার বলে আপনি পুজো ঠাকুর দেখতে বেরোলে আমি ঘুগনি একটু অন্য বিক্রি কথা করুন, বলি না। সেটা ন্যারেটিভ কত নয়। বছর ধরে তুমি একটা অন্য কথা বলি, অন্য recruitment কথা। হয়নি। কি ডাব্লিউবিসিএসে, কি স্কুল সার্ভিস কমিশনে, কি গ্রুপ সি, গ্রুপ ডিতে আপনি একটু খবর নিন। আমি একদম টিউটোরিয়াল হোমের সঙ্গে কথা বলে বলছি, লোকজন টিউটোরিয়াল হোম ছেড়ে চলে আমি যাচ্ছে। এগুলো হাতে কলমে বলছে যে করি, হাতে চাকরি কলমে। নেই, আমি কি পড়বো? হাতে কলমে জানি, আমি ওই জায়গায় যাচ্ছি না, সময় চলে যাবে। আমি খুব দুটো গুরুত্বপূর্ণ কথা বলছি। এখন এসআইএন যে আলোচনাটা হচ্ছে, সত্যি বলছি আমি আর মাননীয় দুজনই জানি যে পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়াকে বিলম্বিত করা হয়েছে, তাতে যে কিছু লোক বাদ যাবে মাননীয় জানতেন এবং আমি জানতাম। মাননীয় দরকার ছিল কিছু লোককে বাদ দেওয়া, এবং জ্ঞানেশ কুমার প্রথম দিকে এলেন না, দেরি করে এলেন। প্রথম বুঝলাম দিকে না। যদি টেক আপ করতে পারতেন। মাননীয় তিনি করেছেন। দরকার মানে বুঝলাম না। মাননীয় চাইছিলেন কিছু লোক এসআইআর এ বাদ যাক, যোগ্য ক্যান্ডিডেট, যোগ্য ভোটার বাদ যাক, এটা মাননীয় লক্ষ্য ছিল। এই যে তাই বলছিলেন তিনি না, বিলম্বিত narrative করেছিলেন। তৈরি, এই কথা এইটা একটা বলেছেন। narrative। বুঝতে পারছি না। আমি এটা এটা একটা বলিনি। narrative। আমি এটা বলিনি। মানে উনি কেন চাইবেন ওনার যোগ্য ভোটার হ্যাঁ, বাদ যাক? যোগ্য ভোটার কিছু বাদ গেলে ওইটা নিয়ে আন্দোলন করা যাবে, মুসলমানদের ভয় দেখানো যাবে, মতুয়াদের নিজের ভয় দেখানো ভোটার যাবে। বাদ গেলে কিছু কথা বাদ থেকে গেলে দূরে কিছু চলে এসে যায় না, যাবে। ভোটার বাদ ভয়টা দেখা যাবে না। ভয়টা হচ্ছে রাজনীতি। আর একটা কথা বলি, বিজেপি বারবার রোহিঙ্গা করছে, যে কথা কেউ বলেনি না, একটু বলেনি। বিজেপি বলছে রোহিঙ্গা কোথায় খুঁজে পাওয়া গেল জানি না। সারা পৃথিবীতে আছে 20 লক্ষ। হ্যাঁ, অরিজিৎ কিছু বলছে। সারা পৃথিবীতে আছে 20 লক্ষ। এখানে নাকি 1.5 কোটি রোহিঙ্গা বের করতেন। দাদা বলতে দিন, সেই রোহিঙ্গারা আমরা যারা মাঝে উত্তর চব্বিশ বলছি না, পরগনা লাস্টে একটু বলতে দিও। হ্যাঁ একটু আমরা যারা মাঝে উত্তর চব্বিশ বলছি পরগনা হাড়োয়ায় রোহিঙ্গাদের খাওয়া দাওয়ার জন্য চাঁদা তোলা হয়েছিল। সেই চাঁদার টাকা যিনি লুট করেছেন বলে ওখানকার লোকদের অভিযোগ, মাননীয় তাকে এবারে টিকিট দিয়েছে, তার নাম মৌলানা মাতিন।
অর্থাৎ রোহিঙ্গা এলো এই কি বড় রোহিঙ্গারা প্রশ্ন। কোথায় গেল যাদের জন্য চাঁদা তোলা তারা হয়েছিল? আছে, তাদের চাঁদার টাকাটা লুটে নিয়েছে। তারা বাদ যায়নি? সে টিকিট পেয়েছে। না এই এসআইআর না, তাদের ওই বাদ দেয়নি? রোহিঙ্গাগুলো আছে। বাদ যাবে না তো, সবাই বাদ যাবে, কে বলেছে আপনাকে? না না ওই রোহিঙ্গাগুলো মানে আছে তাহলে। রোহিঙ্গাই তো তারা তো বাদ পালিয়ে বাদ গেছে, দেওয়ার জন্য লুকিয়ে গেছে, SIR সে তথ্য ও, কারো পালিয়ে কাছে নেই। গেছে। আচ্ছা, সে আচ্ছা। তথ্য ভগবানের কাছে, আমি জানি না, কিন্তু তাদের টাকা লুটে গেছে এই তথ্য উত্তর চব্বিশ পরগনার লোকের কাছে আছে। না না এবং ওই সে টিকিট পেয়েছে। আমাদের বুঝে গেছে, টিকিট পেয়েছে আর একজন, আর একজন। মুখ্যমন্ত্রী হ্যাঁ, থাকাকালে অরিজিৎ বলতে পারছি। ঘুরিয়ে ফিরিয়ে আমরা ওই দিকেই যাচ্ছি যেখানে চাকরি শিক্ষা কিংবা এআই এর আরে, বাইরে আলোচনাটা just হয়। বলতে যাচ্ছিলাম। যাই হোক, বিষয়টা হচ্ছে সৌরভ যেটা বলছিল আমি একটু রিফার করব সেখানে, সেটা হচ্ছে যে মানুষটা 8,000 টাকার বদলে 16,000 টাকা কিংবা পিপিএফটা পায়, সেই মানুষটাকে যে রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্ব তার জীবন ভালো করার জন্য দাঁড়াতে চাইছেন, তার ওই মানুষের মধ্যে ওই বিশ্বাসটাও আনতে হবে, বা সেই আনাটা সেই রাজনৈতিক দলের দায়িত্ব যে দেখো আমি এলে আমি তো এর থেকে বেটার করতে পারি। সেটা যদি না হয় সেটা মানুষের ব্যর্থতা না, সেটা রাজনৈতিক দলের ব্যর্থতা, এটা অ্যাকসেপ্ট করতে হবে। এই যে চাকরির কথাটা উনি বলছিলেন, দাদা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পার ক্যাপিটাতে অর্থাৎ মাথা পিছু আয়তে আমরা 2025-এ আমি যদি খুব ভুল না করি 23 বা 24-এ ছিল, আমরা কিন্তু প্রথম 20টা রাজ্যের পিছনে ছিলাম। সুতরাং শুধু সরকারি চাকরি নয়, সেই সরকারি চাকরির সাথে বেসরকারি ক্ষেত্র থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কর্মসংস্থানের ব্যবস্থা। কর্মসংস্থানের দায়িত্বটাও কিন্তু সরকারের মধ্যে পড়ে। আর তাছাড়া আমি আরও একবার বলছি যে যেহেতু আজকের আমাদের এই সমস্যাটা হচ্ছে যে আমরা ঘুরিয়ে ফিরে একটা খুব, আপনি যদি এখানে একটা খুব সুন্দর সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও করেন না, দিনের শেষে চলে আসবে যে সিপিএম কতটা এর পক্ষে, কতটা তৃণমূল কিংবা কতটা বিজেপি। সমস্যাটা হচ্ছে ওয়ান সেকেন্ড আমাদের এটা ভাবতে হবে যে এই এত আলোচনার মধ্যে থেকেও আলটিমেটলি যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম যারা ভবিষ্যতে চালাবে, তাদেরকে আমরা কি দিতে পারলাম, একটা কথাও, একটা সিরিয়াসনেস আলোচনাও এখানেও পর্যন্ত সেই বিষয়ে গুরুত্ব নিয়ে না হচ্ছে না। তাহলে কি আমরা এরকম আর আমি একটা ছোট্ট করে দিই যে মেইন স্ট্রিম মিডিয়ার অভিযোগটা সৌরভের ছিল, আমার ছিল না। হ্যাঁ, আমার মেন স্ট্রিম মিডিয়া নিয়ে কোনো অভিযোগ নেই, যদি বোঝাতে ভুল করি আমার ব্যর্থ। আমার আছে, আমার আছে। আমি তো একদম মাঝে বলিনি, আমি জাস্ট 30 সেকেন্ড বলবো। আমি বলছি কে বাম, কে বিজেপি, কে টিএমসি, কে মেন স্ট্রিম মিডিয়া, তোমাকে ধরে নিয়েই বলছি মেন স্ট্রিম মিডিয়া ধরে, আমি সব ভুলে গিয়ে বলছি একটু যদি কে জিতবে, সরকারে যাবে, তারা জনমত নিতে পারবে কি না, তারা কি করতে পারবে, সরকার গঠন, সব বাদ দিয়ে আমি মানুষ হিসেবে যদি একটা বেসিক দায়িত্ব নিই, কাতলা মাছ, ঠাকুরের সামনে কাঁদা, নাচা, এগুলো বাদ দিয়ে যদি দুটো মানুষও 294টা আসনের মধ্যে দুটো মানুষও যদি বলে চাকরির কথা, ভাতার সঙ্গে সঙ্গে বাড়ির চাকরির কথা, স্কুলগুলো খোলার কথা, তাদের কথা একটু বেশি করে, আমি মেন স্ট্রিম মিডিয়া হিসেবে বলছি না, বেশি করে আমরাও আলোচনার প্রসঙ্গে একটু বেশি নিয়ে আসি, যাতে জেনজি হোক, একটু তার থেকে বড় মিলেনিয়াল না কারা কারা হয় আমি ওগুলো তো সঠিক জানি না, তারা যাতে এই আলোচনাটায় আসতে পারে যে আমি চেন্নাই যাব না, আমি পশ্চিমবাংলায় থাকবো, পশ্চিমবাংলাটা যেন আর বৃদ্ধাশ্রম না হয়। যা ভুল হয়েছে সিপিএম আমলে হয়েছে, বাঙালির কোনো দায়িত্ব আছে? আমি- বাঙালি হিসেবে একটা জাতির কোনো দায়িত্ব আছে? অ্যাবসলিউটলি, আরেকটা add on করবো। অ্যাবসলিউট, তার মধ্যেই তো আমরা এই ডিপার্টমেন্টসগুলো পড়ি। আমি কাউকে বাদ না রেখে বলছি, আমরা বেসিক নাগরিক, সকালবেলা মাংসকে ভোট দিতে যাই হিসেবে বলছি, আমরা জনমত মানুষ হিসেবে যেন এই কথাগুলো আরেকটু বেশি বলি। বিধানসভায় এই বিলগুলো যদি আমরা প্রার্থী বাছাইয়ের সুযোগ পেতাম, সেটা তো নয়। আমি ওনাকে দাদা বোধহয় একদম চাইছেন না এই নিয়ে কথা হোক, দাদা একদম চাইছে না শিক্ষা নিয়ে কথা হোক, না, দাদা বিধানসভায় বলছে বিধানসভায় দুজনকে পাঠিয়ে দেবো। আমি একটা ছোট আচ্ছা, আমি বলছি চাকরি বা শিক্ষা নিয়ে কথা হলে রাগ কেন আমি বুঝতে পারছি না, আমার এইটা বক্তব্য। না না চাকরি, শিক্ষা, দুর্নীতি, তিনটেই ইস্যু দুর্নীতি তো নয়, এটা প্রমাণিত। দুর্নীতি ভোটে কোনো এফেক্টই করে না। মন্দির মসজিদ সেটা হচ্ছে হ্যাঁ, আমি সেটাই বলছি, এটাই বলছি, আমি বলছি এটাই বারবার বলুন যে দুর্নীতি কেন ইস্যু নয়, বলছি সঠিক শাস্তায় দুর্নীতি ইস্যু নয়, এটা যেন গর্ব না হয়ে যায়, এটাই আমার বক্তব্য। দুর্নীতি, অরিজিৎ আমি জাস্ট বলছি দুর্নীতি ইস্যু নয়, এটা যেন গর্ববোধ না হয়, উনি যেভাবে গর্ব করছেন এটা যেন বারবার বলতে পারি যে দুর্নীতি আমাদের এখানে ইস্যু নয়, এটা লজ্জা, এটা যেন গর্ববোধ না করে ফেলি যে এখানে। শুনতে চায় না। আর আমি
বলবো না, থাক। একে হাওয়ার আওয়াজ দুর্নীতি আসবে। নয়, এটা এক এক সুন্দর করে, জায়গা। এক এক করে। এই বলবো না, তাই তো? ওনার গলা এত উপরে আপনার সঙ্গে পারবো না। আপনার সঙ্গে সত্যিই পেরে ওঠা মুশকিল। আচ্ছা, অরিজিৎ বাবু এবং আপনাকে সমর্থন করে বলছি যে বলতে বলতেই চেঞ্জ হবে, এবং মেন স্ট্রিম মিডিয়া আজকাল সব গদি মিডিয়া হয়ে গেছে, সব বিজনেস একে আমি তীব্র প্রতিবাদ জানাই। ওকে অ্যাকসেপ্টেড, মোস্টলি আমি কথাটা অ্যাড করে দিচ্ছি। কিন্তু জেন জিকে অবহেলা করবে না, অরিজিৎ বাবু এটা সবচেয়ে ভালো বোঝেন। এত স্ট্রিমস অফ ইনফরমেশন সোর্স আছে, ওরা কিন্তু ঠিক দেখছে মানে এবং জেমসের বুঝছে। মাইন্ডটা যেন আমরা স্টাডি না আমি করি, আমার এখানে এটাই বলার। আরেকটা ছোট সেটাই অ্যাড বলবো। করবো, আমি একটা অ্যাড রাজ্যে করবো। আপনি সৌরভ, কত পার্সেন্ট আছে? না, সৌরভকে বলবো রাজ্যে যে জেনজি কত তুমি পার্সেন্ট তাদের ভোট শিক্ষা কোথায় যাবে? এবং এটা আমি জানতে চাকরির চাই। কথা বললে সব তো এই ভোট চাকরি- দিয়ে হয় না, তারাই তো বড় হবে, তারাই তো আগামীর কথা বলবে। না, না, এটা তো সৌরভ, বুঝতে হবে, আপনিও এখানে চেঞ্জ একটা হচ্ছে। ভোট দিয়ে সৌরভ, জনগণ এটা জানবে। সৌরভ, বাংলার একটা মতো সারাক্ষণ ঝোলে ঝালে অম্বলে রাজনীতি চর্চা করা রাজ্যে এটা একটু ইমপ্র্যাকটিক্যাল। সব ভোট দিয়ে হয় না। আমি একটা না, এখানে না, অ্যাড করবো। রাজনীতিতেই সব হয়। চাকরি না, না, এবং তুমি দেখো, তোমার শিক্ষার বাড়িতে কথা। খাবার টেবিলে আজকাল মা কাকিমারাও পিহু, আলোচনা করে। অ্যাবসলিউটলি করবে, কেন করবে না? তাদের অধিকার আছে আলোচনা রয়েছে, করার। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। সৌরভ যেটা বললো যে আমাদের এই ইস্যুগুলো নিয়ে ভোট দিতে হবে, আমাদের এখানে না 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 ইস্যু বলতে ভালো, আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না, আমি বলছি যে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভোট দিতে হবে, রাইট। সমস্যা হচ্ছে যে মানুষটা, আমরা তো এখানে এখন একটা কলকাতা শহরের বুকে খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে রয়েছি। ভোটটা শুধু কলকাতা কিংবা শহর কেন্দ্রিক হচ্ছে না, যেখানে ক্যামেরা নেই, যেখানে রাত্রিবেলা সঠিক ক্যামেরার বা মিডিয়ার অ্যাক্সেস নেই, সেখানেও হচ্ছে। যে মানুষটা হয়তো চাইছে যে আমি শিক্ষা সংস্কৃতি ভবিষ্যতের বেসিসে ভোট দেবো, কিন্তু সে হয়তো এটা জানে যে আমি যদি বর্তমানে কোনো একটা শক্তির বিরুদ্ধে ভোট দিই, সে যদি জিততে না পারে, আমাকে প্রোটেকশন না দিতে পারে, তাহলে কাল সকালবেলা আমার একদম অস্তিত্ব থাকবে না। সেই জন্যই আমি বলছি লেস এভিলের আমি ভোট এক হচ্ছে লাইন বলবো। অনেক গুরুত্বপূর্ণ একদম ঠিক। আমি ইস্যু এক লাইন ডুবে বলবো। যাচ্ছে। 2011-তে মাননীয়া বলেছিলেন বদলা নয় বদল চাই। সম্প্রতি মাননীয়া বলেছেন যে বদল চাই না, বদলা চাই। চৌঠা মের পর বিজেপিও বাংলার বলছে, মানুষ কেমন থাকবে বিজেপিও জানি বলছে না। হিসেব হবে চারটা হিসেব হবে, সবটাই বলছি। সবকা সাথ, মানুষ সবকা কি করে বিকাশ, বলবে? এখানে সবকা সাথ। দুজন জিনিস প্রতিনিধি তুলে যাবে, দিতে চাই। তারা শিক্ষার সেটা কথা বলবে, হচ্ছে, চাকরির কথা বলবে, হ্যাঁ, আমি তাদের জানি কিছু স্যার, না। আপনি এখন গণতন্ত্রে আমাদের ভোটটাই সবার সব থেকে কথা। তাহলে বাকিটা কি বলবে শুরুটা আপনি হলো বলুন। কোথাও আমি একটা থেকে? ছোট্ট- আজকে আমি টপিক সৌরভের হচ্ছে কথায় বাংলার একটু অনুরোধ ভবিষ্যৎ। নিচ্ছি। আমরা দেখুন, দুজনকে পাঠাবো, দেখুন। আমরা দুজনকে বিধানসভায় পাঠাচ্ছি। সৌরভের দেখুন, কথায় আপনার আমি থেকে একটু পাঠাচ্ছি। অনুরোধ দেখুন আপনাকে এটাই দরকার এটাই নেই। আফসোসের আমাদের কাছে যে শিক্ষাক্ষেত্রে একজন পদ্মশ্রী হাসতে হাসতে বলছেন আমরা দুজনকে Correct, শিক্ষার জন্য correct, পাঠাবো। এটাই এটা আমাদের লজ্জা, দুর্ভাগ্য। এটাই লজ্জা। এটা আমারও লজ্জা যে এই কথা বলতে হচ্ছে, কারণ আমি রক্তাক্ত হওয়ার পর কোন শিক্ষিত লোক, কোন ভদ্রলোক পাশে দাঁড়ায়নি, একটা আওয়াজ করেনি। আপনি পাশে দাঁড়িয়ে যান। সেই জন্য আপনি পাশে বলবেন দুজনকে দাঁড়ায়নি। পাঠিয়ে দেবো। আমি পাশে বলছি দাঁড়িয়ে যান। শিক্ষিত বাঙালিরা বাংলার লজ্জা। আমি তো ওটাই বলছি, আপনার পাশে দাঁড়ায়নি, সৌরভ, তারা ব্যর্থ, আপনি পাশে দাঁড়িয়ে আমি একটু আপনাকে নিয়ে যাতে আমরা প্রসঙ্গ গর্ববোধ পরিবর্তন করতে পারি সেই আমি ব্যবস্থা একটু করে দিন। প্রসঙ্গ পরিবর্তন কাজী করে সুবিধা বাসুদেবের হয়। মতো লড়াকু লোক পশ্চিমে কোটা যে খুঁজবেন। সেই তো বলছি, আমি আপনি চাকরির দাঁড়িয়ে জন্য যান। লড়ছি, যারা চাকরিতে বঞ্চিত তাদের কাজ তোলা সব আচ্ছা, জায়গায়। একটা- আমি গেছি কাজী বাসু ওই যে প্রতিবাদ করতে, দাদা প্রতিবাদ একটা করতে। কথা বললেন, ঠিক আছে, তা- আমি- আমি শুধু একটা, আমি অনেকক্ষণ ধরে চাইছি কিন্তু বলতে Sorry, পারছি না, sorry. আপনার গলার কাছে আমি পেরেও উঠছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সৌরভ যেটা বললো যে চাকরি এবং শিক্ষার নিশ্চয়তা এবং ভবিষ্যৎ, এইটা একজন যিনি নির্বাচনে লড়তে আসছেন তিনি বলবেন। যদি দুজনও বলেন আমরা দুজনকে বিশ্বাস করতে পারি, যাতে সেরকমভাবে মিডিয়াও তাদেরকে দেখুক। তা আমি বলছি দুজন নয়, 294 জন যারা প্রার্থী, 294টা আসনে যতগুলো দলের প্রার্থী, প্রায় প্রত্যেকেই বলছেন চাকরি এবং শিক্ষার নিশ্চয়তা। প্রশ্নটা হচ্ছে কার কথাটা বিশ্বাস করব, কে দিয়েছে সেইটা কিন্তু আমি অস্বীকার করতে পারি না। বলছে তো সবাই দেব, দিয়েছে এটার কতজন? উত্তর বোধহয় আপনি জানেন, আমার মনে হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ছোট্ট ডেটা এই প্রসঙ্গে তুলে রাখি। সেন্ট্রাল ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি মান্থলি রিয়েল টাইম ডেটা, সেটা হচ্ছে 2024-25-এ ইন্ডিয়া লেভেল 8.5, এটা আছে আনএমপ্লয়মেন্ট রেট। সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ 5%, আর ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফ অফিস PLFS এটার ডেটা হচ্ছে 4.2 ইন্ডিয়া লেভেল, আর ওয়েস্ট বেঙ্গলে 2.5। আমার কথা হচ্ছে যে কাকে বিশ্বাস করব, যে ইন্ডিয়া লেভেলে, তাকে বিশ্বাস করব। যে ইন্ডিয়া প্রশ্নটা লেভেলে রাখলাম, টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু করেছে, মানে উত্তাপ এতটাই বাড়ছে, রাজনৈতিক উত্তাপ, সে প্রকৃতিও পাল্লা দিতে পারছে না তার সঙ্গে। তাহলে ভোট সংস্কৃতি বলতে আমরা কি বুঝলাম? যে প্রচুর 2.5 লাখ বাহিনী নিয়েও যদি ভোট হয়, জওয়ান গুলি খাবে।
ভোট সংস্কৃতি বলতে বাংলায় কি বুঝলাম? ধর্ম ছাড়া গতি নেই। ভোট সংস্কৃতি বলতে তাহলে কি বুঝলাম আমরা? ভাতা ছাড়া গতি নেই। চলুন একবার হ্যাঁ বা নয় ভোট নিয়ে নিই, তারপরেই শেষ করব। অরিজিৎ থেকে শুরু করব। আমাদের এখানে ভোট সংস্কৃতিটাই নেই, এটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। অবশ্যই ভোট সংস্কৃতি আছে এবং বাংলা তার জন্য থাকার দরকার আছে, চাকরিরও দরকার আছে, শিক্ষার নিশ্চয়তা, নাগরিক নিরাপত্তা এবং ভোট দেওয়ার অধিকার, এই জায়গাটাকে নিশ্চিত করার দরকার আছে। আপনি এবার ডেমোক্রেসিকে খুব ভালো পার্টিসিপেশন হচ্ছে, রিগিং কম হচ্ছে, আমরা ভোট সংস্কৃতি ফিরে আসবে। মানে আগের সব কটায় রিগিং হয়েছে বেশি। আপনি আমি আগে যেটা বলেছি ওই জায়গায় রইলাম। ভোট সংস্কৃতি বলে রাজ্যে কিছু নেই, নোট সংস্কৃতি বলে রাজ্যে কিছু আছে। কে কতটা লোককে বোকা বানিয়ে নোটটা কামিয়ে নেবে তার প্রতিযোগিতা চলছে। ভোট সংস্কৃতি খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে মানছি, শুধু যারা মানুষের কথা বলছে তাদের কথা মানুষের কাছে পৌঁছে যাক, আমি মানুষ হিসেবে এইটুকুই চাইবো। শেষ করব, চলুন একটা গুড নোটে তো আমরা শুরু করি। অন্তত ভালো কিছু হোক, যেই আসুক ক্ষমতায়, ABCD, ভোটারের কথা একটু ভাবুক। শুধু টাকা পাইয়ে দেওয়া নয়, ভোটার কি চায় বোঝার চেষ্টা করুক। শেষ করছি, সঙ্গে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।